তো সবাইকে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে প্রায় সবাই আমার কাছে খুব প্রণম্য ব্যক্তিত্ব, যাদের সামনে কথা বলা আমি অন্তত খুব নার্ভাস। আমি সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই, একসময় পড়াতাম, কিন্তু এইখানে যখন বলতে নবদা বসে আছে, অশোকদা বসে আছে, বোলান্তি বসে আছে, সেইখানে কিন্তু খাপ খোলা চেষ্টা আমি করব না। আমার আজকে যে থিয়েটারটা আমরা করছি স্বাভাবিক আইন সম্পর্কিত, একটা নাট্য দলের পক্ষে এই আইন টাইন সম্পর্কে খুব একটা জানা কিন্তু সম্ভব না অত সহজে। এই যে আমরা আপনাদেরকে কাগজটা দিচ্ছি, সেই কাগজটার মধ্যেও নবদা বলছেন অনেক ভুলভাল আছে। এখন সেটা আমাদের সীমাবদ্ধতা, ওটা আমরা আগামী দিনে ঠিক করে নেব। এই নাটকটা যারা করছেন আমাদের গ্রামের ছেলেমেয়েরা, আপনারা বুঝতে পারছেন লাস্ট 2-3 দিন একটু বৃষ্টিটা হয়েছে, অনেক বর্ষাটা দেখতে নামলো, ফলে বীজতলা শুকিয়ে যাচ্ছিল, ওরা জলটা পেয়েছে, এখন একটু রোয়াটা শুরু করেছে। পুরুলিয়ার দিকে বাঁধের জমিতে তো জল দাঁড়ায়নি, বহাল জমিতে সামান্য জল দাঁড়িয়েছে, কিন্তু এখনো পুরুলিয়াতে রোয়া শুরু হয়নি। ফলে আমরা পুরুলিয়া কিছু আমাদের শিল্পীদেরকে পেয়েছি, যাদেরকে ডেকে নিলাম, কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে কাউকে ডাকতে পারলাম না, কারণ তারা মাঠের কাজে নেমে পড়েছে। সুতরাং আজকে আপনাদের কাছে আমরা যে নাটকটা দেখাবো সেটা হচ্ছে আমাদের হিন্দি টিমটা, যেটা ভিন রাজ্যে অভিনয় করে, সেই হিন্দি টিমটাকে আমরা আজকে এখানে অভিনয় করাবো। এই নাটকটা আমরা এমনভাবে তৈরি করেছি, এর স্ক্রিপ্ট মাইগ্রেন্ট ওয়ার্কার, যাকে এখন পরিযায়ী বলা হচ্ছে, এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের জীবনের কাহিনী থেকে নেওয়া। যখন আমরা রিলিভ করতে গিয়েছিলাম কোভিডের সময়, সেই সময় তাদের দুর্দশার কথা শুনি এবং সেইখান থেকে আমরা এই নাটকটা তুলি। নাটকটা পরিচালনা করেছেন অয়ন জোয়ারদার এবং যারা অভিনয় করছেন তারা পুরুলিয়া এবং কলকাতার আশপাশের মানুষজন। এই নাটকটাকে যখন আমরা স্ট্রাকচার করেছি এমনভাবেই করেছি যাতে শ্রমিকরা এই নাটক করতে পারে। সামান্য একটু ইনক্লিনেশন থাকলে যে কোনো শ্রমিক কৃষকরা যাতে এই নাটকটা করতে পারে। আপনারা জানেন যে আমাদের নাটকটাকে আমরা বলি থিয়েটার অফ দি অপ্রেসড, থিয়েটার ফর দি অপ্রেসড। থিয়েটার তৈরির যে উপকরণ, সেই উপকরণ আমরা কলকাতা কেন্দ্রিক না করে সেই উপকরণকে, সেই মিনস অফ মেকিং থিয়েটার, সেটাকে আমরা প্রান্তিক শ্রমজীবী মানুষদের মধ্যে দিয়ে দিই এবং তারা তাদের থিয়েটারটা তৈরি করে। ফলে আমাদের থিয়েটার হয়ে ওঠে শোষিতদের নিজেদের অভিনয় করা, নিজেদের লেখা থিয়েটার। এটা শোষিতদের জন্য করা থিয়েটার না। আমি কিন্তু থিয়েটারটা করি না, আমার কাজ হচ্ছে থিয়েটারটা শিখিয়ে দেওয়া। সেইটা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে আজ অনেক বছর ধরে করে আসছি, কিন্তু কোনোদিনই লেজিসলেটিভ থিয়েটারের জায়গাটা ঢুকিনি আমরা। কারণটা হচ্ছে আমাদের দেশটা খুব সেন্ট্রালাইজড, ইন্ডিয়ান পার্লামেন্টে গিয়ে ইন্টারভিউ করাটা মুশকিল। তো সেই জন্য আমরা খুব সরল স্ট্রাকচার করেছি, যাতে ভবিষ্যতে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট যদি চান থিয়েটার অ্যাজ পলিটিক্স দেখতে, থিয়েটারটা একটা সাপোর্ট সার্ভিস টু এ পলিটিক্যাল অ্যাকশন, এই জায়গা থেকে বেরিয়ে এসে থিয়েটার অ্যাজ পলিটিক্স যদি ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এটাকে ব্যবহার করতে চান, তাহলে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট এবং থিয়েটার দল কাছাকাছি এসে একসঙ্গে হাত ধরাধরি করে এসে আমরা শ্রমিকদের কাছে পৌঁছতে পারবো। যে শ্রমিকরা নিজেরা নাটক তৈরি করবে সহজভাবে এবং সেই নাটকের মধ্যে দিয়ে তাদের শোষণের সমস্যা তাদেরই সামনে তুলে ধরবে এবং ইন্টারাকশন হবে। প্রবলেম সলভ করা নয়, প্রবলেমটাকে বোঝা, এর স্ট্রাকচারাল ক্যারেক্টারটাকে বোঝা। আমি যদি একটা ডোমেস্টিক ভায়োলেন্সের, পারিবারিক হিংসার একটা দৃশ্য দেখাই, তাহলে আমার উদ্দেশ্য হবে পেট্রিয়ার্কি, পিতৃতান্ত্রিক মূল্যবোধ কীভাবে আমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে, তা কীভাবে আমার মধ্যে ইন্টারনালাইজড হয়ে আছে, সেইগুলোকে কিন্তু ধরিয়ে দেওয়াটা হচ্ছে আমার নাটকের উদ্দেশ্য। ফলে আমাদের নাটক
হচ্ছে, ইংরেজিতে আমি বলি স্ক্রিপ্টিং ইন্টেলেকচুয়াল পাওয়ার। এই যে বুদ্ধির জগতে মানুষের প্রবেশাধিকার দেওয়া এবং এই বুদ্ধির জগতে প্রবেশ করে মানুষের যে বুদ্ধির জগতে তার যে ক্রিটিক্যাল থিঙ্কার হিসেবে জটিল চিন্তা ভাবনা করতে তার মধ্যে যে সক্ষমতা তৈরি হয়, সেটাই তাকে অ্যাক্টিভিস্ট বানিয়ে দেয়। আমাদের অ্যাক্টররা হয়ে যায় অ্যাক্টিভিস্ট, আমাদের স্পেকটেটররা হয়ে যায় অ্যাক্টিভিস্ট। এইটা হচ্ছে আমাদের থিয়েটারের মডেল এতকাল পর্যন্ত। লেজিসলেটিভ থিয়েটারটা আমরা করলাম যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের তারা এত যদি দুর্দশা হচ্ছে, এদের জন্য কি কোনো আইন আছে? তখন আমাদের কিছু বন্ধুরা যারা ট্রেড ইউনিয়ন করে তারা বললেন যে হ্যাঁ আছে। কি আইনের নাম? ইন্টারস্টেট মাইগ্রেশন। আচ্ছা, একটু শেখাবে। আমাদের ক্লাস নিল, আমরা অনেক ক্লাস নিলাম। নেবার পরে আজকে আপনারা দেখবেন, এরপর আপনি কিছু বলবো না, যে এই আইনটা জেনে আমরা যখন দর্শকদের সঙ্গে ইন্টারাকশন করব, আমাদের উদ্দেশ্য হবে দর্শকদেরকে বুঝিয়ে দেওয়া যে ভাই আইন আছে, যেটা কাগজটায় তুমি দেখতে পাচ্ছ, কিন্তু আইনের অজস্র ফাঁকও আছে। আমরা সেই ফাঁকটাকে ধরিয়ে দেবো দর্শকদের কাছে, এবং তারপর আমরা দর্শকদেরকে একটা কাগজ পেন দিই, যে কাগজ পেনে সে দেখে যে এই ফাঁক ফোকরগুলোকে সে কীভাবে ভরাট করতে চায়, তার প্রস্তাব, আইনের ভাষায় যাকে বলে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টগুলো আমরা সংগ্রহ করি। এইখানেই থিয়েটারটা শেষ হয়। ফলে আপনাদের 25 মিনিটের নাটকটা দেখতে হবে, এই নাটকের চরিত্রগুলো আপনাকে ঠিক কথা বলাবে, আপনি তাদের সাথে ইন্টারাক্ট করবেন, এবং তারপরে আমরা আপনাকে একটা কাগজ পেন দেবো, তাকে আপনি আপনার সাজেশনগুলো, অ্যামেন্ডমেন্টগুলো দেবেন। এবার এই সমগ্র অ্যামেন্ডমেন্টগুলো আমরা যেখান থেকে জোগাড় করেছি, সে অন্যান্য রাজ্য থেকেও সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে, সংশোধনীগুলো নিয়ে আমরা খুঁজছি একদল উকিল বন্ধুদের। আমরা এখানে অশোকদা আছে, নবদা আছে, এদেরকেও বলেছি যদি আমাদের উকিল বন্ধু কিছু আমরা পাই, যারা এইটার বেসিসে, এই সাজেশনগুলোর উপরে ভিত্তি করে একটা নতুন আইন তৈরি করবে, যেটা মধ্যে কোনো ফাঁক ফোকর নেই, তাহলে সেটা আমরা 294 জন এমএলএ এবং 540 জন এমপিকে আমরা দিতে চাই। এইখানে আমাদের প্রজেক্টটা শেষ হবে। আপনারা বলবেন এতে কি আইন পরিবর্তন হবে? আমরা সে আশা করছি না, কিন্তু শ্রমজীবী মানুষ যারা পার্লামেন্টে ঢুকতে পারে না, তাদের কণ্ঠস্বরটা তো আমরা ঢুকিয়ে দিচ্ছি। নির্বাচক মণ্ডলী আর নির্বাচিতদের মধ্যে তো একটা কানেকশন তৈরি করে দিচ্ছি থিয়েটারের মাধ্যমে। এবং সর্বোপরি যে সমস্ত শ্রমিকরা মাইগ্রেট করে, তারা মাইগ্রেশনের সময় জেনে যাচ্ছে তাদের একটার জন্য একটা আইন আছে, এবং সেই আইনের এই ফাঁক আছে। সেটাও আমরা মনে করি একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আন্দোলন তৈরি করার প্রশ্ন। এবার আমরা আমাদের নাটক শুরু করব। অশোকদা বলছেন যে ওনার একটা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে আমার ইচ্ছা ছিল যে অশোকদা, নবদা, এদের একটু বোলান্দিও আছেন এবং সাথীজি আছেন, প্রত্যেকে একটু একটু করে নাটকের ব্যাপারে বলবেন, এবং বলবেন শুধু আমাদের ভুলটা ধরে দেওয়ার জন্য নয়, এই ভুলটা কারেকশন করার জন্য আপনারা আমাদের সঙ্গে কী উদ্যোগ নেবেন, আমরা আপনাদের ট্রেনিং পাবো কি পাবো না, আপনাদের ওয়ার্কশপ পাবো কি পাবো না, সেইটা আমরা একটু জেনে যেতে চাই। আমরা আমাদের কাছে যখন আপনারা আসবেন, আপনাদের থাকা খাওয়ার বন্দোবস্ত আমরা করব। আপনারা আমাদেরকে প্রশিক্ষিত করুন, আপনারা আমাদের হাত ধরুন, আপনারা আমাদের শক্তি দিন। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে অসহায়তা ভোগ করছি, সেটা অবর্ণনীয় হেল্পলেসনেস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা যদি হাত ধরেন, আমরা প্রচণ্ড সাহস করব, আমাদের সাহস দিন, আমাদের জড়িয়ে ধরুন। এইটা আমাদের আপনাদের কাছে চাহিদা আর কি, এটাই আমরা চাই। শুরু হচ্ছে আমাদের নাটক পরিযায়িত। প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000-এর মধ্যে আপনি ধরে নিন 1 লক্ষ পাচ্ছেন, কারণ 20,000 আপনার হাতে আসবে, ওটা চলে যাবে। তাহলে 1 লক্ষ টাকায় আপনি একটা যখন বাড়ি শুরু করবেন, তখন তো আপনি একটা ঘরে থামবেন না, স্বাভাবিক আপনার একটা ঠাকুরঘর লাগবে, একটা গ্রামে যেরকম হয় একটা বাথরুম লাগবে, তো আপনি জেলায় পড়ে গেলেন। এসএইচজি জেলায় ফেলে দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা জেলায় ফেলে দিচ্ছে। আর যেহেতু এখন বাজার গ্রামেও প্রসারিত শক্তিশালী হবে, ফলে আপনার বাড়িতে হলো 3টে স্মার্টফোনকে রিচার্জ করতে হবে, একটা কেবল টিভি আছে সেটাকে করতে হবে। এসব খরচাগুলো কিন্তু আগে ছিল না, এখন বেড়েছে। স্বাভাবিকভাবেই একটা স্মার্টফোন
এবং সেটা ওই হতে হবে, মানে স্মার্টফোন হতে হবে। ন্যাচারালি একটা বাবা মার পক্ষে 10-15 হাজার টাকা খরচা করা তো খুব মুশকিলের ব্যাপার, কিন্তু আপনি এখন গ্রামে গেলে অনেক বাড়িতে দেখবেন এখনো টয়লেট নেই, কিন্তু 3খানা স্মার্টফোন আছে। তাহলে 3খানা স্মার্টফোনের ইনভেস্টমেন্ট এবং সেটাকে চালাবে, এই সবগুলোই কিন্তু একটা মাইগ্রেশনের কারণ। এটা আমাদের চোখে ধরা পড়েছে বলে আপনাদেরকে স্টেটমেন্টটা দিলাম। কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো অন্য একটা সিনে, যেটাতে কথা বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন খালি একটু উসখুস করছে বলে আপনাদেরকে জিজ্ঞাসা করবো আর কি। ওই চাষের ছেলেটার সঙ্গে একটু কথা বলতে, চাষের ছেলেটা, হ্যাঁ মারমারটা এসে এবার কিন্তু স্টেজটা লাস্ট অবধি চলে গেছে, আপনারা সবাই কিন্তু অন স্টেজ, ঠিক আছে? এবার আপনারা হচ্ছেন আমার মাস্টারমশাইয়ের ভাষায় স্পেক্ট অ্যাক্টর, মেয়ার স্পেক্টেটর নয়, আপনারা হচ্ছেন স্পেক্ট অ্যাক্টর। তাই আপনাদেরকে আমরা स्टेज तुले नीचे मम्मी तो पापा को समझा ना ये विक्की में काम नहीं कर रहे ये बस किए हुए अरे ठीक ही तो बोला उसने, इतना पढ़ाई लिखाई करके ग्रेजुएट हुआ है, अब आपके साथ को मजदूरी करने खेती बाड़ी करने तो धूप मिट्टी में जाएगा क्या? और कोई भी ये बस नहीं करता है क्या? আমরা এই প্রশ্নটা এটাও কিন্তু আমাদের ধারণা যে চাষির ছেলে চাষ করবে এই জায়গাটা থেকে কিন্তু অনেকে যাচ্ছে গ্রামে আর খেতে বাড়িতে খুব একটা কাজ করছে। আর আপনি দেখবেন যে বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের বহু জায়গাতে এখন মেশিন ধুয়ে দিচ্ছে, মেশিন কেটে দিচ্ছে, ধান কাটা হয়ে যাচ্ছে, ধান ঝাড়াও হয়ে যাচ্ছে, খেতে আর লোকজন লাগবে না। এটাও একটা দিক। আরেকটা দিক হচ্ছে মূল্যবোধটা হচ্ছে যেটা সমাজ থেকেই পেয়েছে, সেটা হচ্ছে আমি যদি বিএ পাস করেছি বা এম পাস করেছি আমি চাষ করবো। তো আপনি এই ছেলেটা কি কিছু বলবেন? আপনার কিছু বলার আছে? কেউ কি এই ছেলেটাকে কিছু বলতে চান? তুমি সামনে এসো, বলো। কেন চাষ করবে না? প্রবলেমটা কোথায়? আমার এই মাটির কাজ করতে ভালো লাগে না, আমি সেই জন্য তো পড়াশোনাটা করেছি, চাকরি করতে করবো বলে। কিন্তু আমাদের মানে খাবার যদি আমরা নিজেরা তৈরি করি তাহলে নিজেরা অলরেডি একটা ইন্ডিপেন্ডেন্ট। তারপর গিয়ে আমি যে মানে বিএ পাসটা করেছি, তারপর গিয়ে আমরা আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো। তো প্রথমে আমাদেরকে খাদ্য তৈরি করাটা তো আগে শিখতে হবে। সেই জন্য তো মা বাবা করছে, কিন্তু আমাদের তো কোনো ইন্টারেস্ট নেই, যাদের মধ্যে ইন্টারেস্ট নেই বলে তো আমি গিয়ে তোমার বিএ পাস করেছি, চাকরি করবো সেই কারণে। সেটা চারপাশ তো মা বাবা করছে, অবশ্যই করেছে, সাথে একটু সাপোর্ট বা সেই রুটটা যদি থাকে তাহলে তার ভালো হয়। ভালো হয়, কিন্তু আমার সাথে ইন্টারেস্টেড আমি কেন বলতে যাবো? দেখুন আমাকে আমার থাকতে দাও। আচ্ছা, যদি আপনার যদি ওটাই পছন্দ হয় বাবা মা করে দিচ্ছে, বলুন কেউ কিছু বলবে না, হচ্ছে আমার বাবা মা করছে, আমার ওতে ইন্টারেস্ট কি হবে? আপনার মতো যদি আরো সন্তানরা বলে যে আমার চাষবাসের প্রতি ইন্টারেস্ট নেই, তাহলে চাষবাসটা উঠে যাবে না? তোমার কি সলিউশন কি? এমনিতেই তো চাষবাস থেকে শ্রমিকরা সব উঠে যাচ্ছে, শহরের দিকে চলে যাচ্ছে, তাহলে চাষবাসটা করবে কারা? চারপাশে সবাই বন্ধ করে দিচ্ছে তো নয়, মানে কিছু লোক তো করছে, কিন্তু এখন যদি কারোর চারপাশে ইন্টারেস্ট না থাকে তাহলে সে কেন করবে? মানে যার ইন্টারেস্ট আছে সে করবে। তুমি পড়াশোনা করে চাষবাসটাকে তো আরো উন্নত, চাষবাসের তো আরো কিছু, চাষবাসের উপর ভিত্তি করে তো তুমি কিছু উন্নতি করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি সেটা পড়াশোনা করিনি, আমি তো ইন্টারেস্টটা বলেই করিনি, আমি অন্য কিছু করেছি। আমি বলছি চাষবাসের তুমি নিশ্চয় কিছু তো ইনোভেটিভ কিছু দিতে পারো, যে চাষবাস এখন যে চাষবাসের পদ্ধতিটা হচ্ছে সম্পূর্ণ মানে পশ্চিমা পদ্ধতিতে, ঠিক আছে, হাইব্রিড চাষ হচ্ছে, তাতে কাজে কাজ কিছুই হচ্ছে না, তাতে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং গরিব মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা কর্পোরেট মানুষ তারাও উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ যাতে উপকৃত হয় তার সঙ্গে যাতে পরিবেশ ঠিকঠাক থাকে সেটাও তো তুমি ভাবতে পারো। তোমাকে দেখে অনেকে ইন্সপায়ার হবে, তুমি একদম শিক্ষিত ছিল, আমার শিক্ষিত ছিল। বলছি কি ওই চাষির ছেলেরই কি গোটা দেয়? মানে চাষির ছেলে কি বড় এক ছেলের পর আর এক ছেলে, তার ছেলের পর তার ছেলে, তার ছেলের পর তার ছেলে চাকরি করে না করে এই চাষটাই করে যাবে? না না, একটা ডাক্তারের ছেলেকে বলুন না বাবা এই খাওয়া দাওয়ার দায়িত্বটা নিতে, একটু আমার ছেলেকে একটু অন্য জায়গায় গিয়ে পড়ুক, খুব ইচ্ছে করে ওই ইঞ্জিনিয়ারিং
অবশ্যই ওর অধিকার আছে, অধিকার নিয়ে কোনো অসুবিধা নেই, ওর অধিকার আছে। আমি জাস্ট কিছু ওকে মানে বললাম, অধিকার অবশ্যই আছে, ও যা কিছুই করতে পারে, মানে ডেমোক্রেসির দৃষ্টিভঙ্গিতে দেখতে পারলে ওর অধিকার আছে, ওর ইচ্ছার উপর ভিত্তি করে ও ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। কিন্তু আমি ওর চাষের ক্ষেত্রে আমি ওর একটা দায়বদ্ধতার প্রশ্ন, সে চাষ থেকেও মানে অন্য কিছু করতে পারে, যেটা ইনোভেটিভ কিছু করতে পারে, সেই জায়গা দিয়ে বললাম আর কি। আরো কিছু একটা ও তো বলছে যে জেনারেশন ওয়াইজ। আচ্ছা, মানে এখানে যে নাটকটা দেখানো হলো এবং জনসম্পত্তি শেষকাটে বিষয়টা আমাদের দেশে, এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, সারা দেশেই কৃষিজীবীরা মানে যারা কৃষকের ছেলে, পরবর্তী জেনারেশন যারা কৃষকে আসবে, এটা সমাজের একদম ওপর তলা থেকে শেখানো হচ্ছে যে কৃষি কাজ, ওই যে কথাটা আপনি বলছেন আর কি, ছেলেটা পরবর্তী কৃষক হিসেবে আসলে সেটা শেখানোই হচ্ছে যে একটা খুব ছোট কাজ। অথচ এই মুহূর্তে অনেক উচ্চ শিক্ষিত মানুষ, আমার এই মুহূর্তে যেটা জানা আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে কেমিক্যাল বায়োলজির একজন বিখ্যাত অধ্যাপক পার্থ চক্রবর্তী, তিনি গ্রামে গিয়ে, বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বহু শিক্ষিত মানুষ, এখানকার গ্র্যাজুয়েট ছেলেদের নিয়ে, যদি আপনারা দেখতে চান আমি আপনাদের নিয়ে যেতে চাই, পারবো আর কি সেই সেন্টারে। সেখানকার স্নাতক ছেলেরা চাষ করছে এবং জৈব চাষ, এবং সেই জৈব চাষের চাল বিক্রি করছে কলকাতা এবং সোদপুরে দুটো সেন্টার রয়েছে যাতে বিষ মুক্ত চাল মানুষে পায়। সুতরাং এই বোধটা যদি ওই স্নাতক ছেলেদের কাছ থেকে, যে ছেলেটা বলছে না আমি কৃষি কাজটা করবো না, তাদের যদি বোঝানো যায় যে এই বিষয়টা মার্কেটিংটা, যে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হলে সে অনেক কিছু করতে পারে, তার যে শিক্ষা, সেই জায়গা থেকে তাকে যদি বোঝানো যায়, আমার মনে হয় সে উদ্বুদ্ধ হবে। দুধেশ্বরের কেজি কত সাধারণ শিখতে পারবে? দুধেশ্বরের কেজি কত সাধারণ শিখতে পারবে? দুধেশ্বর কত? 60 থেকে 60 এর উপরে। 60 থেকে 70। আমরা বাবারে আমরা পারবো সম্ভব। আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে যে একজন স্নাতক ছেলে যারা এই ধরনের চাষ চলছে আর কি, পাশাপাশি যে জৈব চাষ, জৈব চাষের উৎপাদন তো কম হয়, সেই জায়গা থেকে সে যদি সেখানে অনেক স্নাতক ছেলে আছে যারা এই কাজ করছে। একটা কথা বলবো, এক হচ্ছে ধরুন আমাদের এই গায়ে এরকম কোনো লোক আসেনি যে এরকম স্নাতক ছেলেদের নিয়ে এরকম একটা বুঝিয়ে তাদের যে লস মেকিং প্রসেস, তাদের যে প্রতিবার চাষ করলে প্রতি বছর লস হচ্ছে, সেটা বন্ধ করার কোনো রাস্তা দেখায়নি। এবং আমাদের সেই অর্থনৈতিক জায়গা নেই যে বিসিকেবির মতো বা যাদবপুর ইউনিভার্সিটির মতো বা আরো অনেক যে কৃষি প্রযুক্তি পড়ানো হয় যে সমস্ত বিশ্ববিদ্যালয়, সে সমস্ত নাম পর্যন্ত আমরা শুনি। কি করে যাবো? আমার খামার থেকে শুরু করে যে ধরনের প্যাকেজিং, তাতে যে ধরনের ঘি, মশলা, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সেই জিনিস করা হয়, খাওয়া হয়, সে কি কারা কেনে, আর সেই জিনিস তৈরি করার পুঁজিটা কার হাতে? যারা এই পুঁজিটা বিনিয়োগটা করছেন এবং সেখান থেকে মুনাফাটা করছেন, এটাও তো একটা পর্যালোচনার বিষয়। আর এই দায়বদ্ধতার প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে চাষির ঘরে আমাদের এখানে এই বর্ণপ্রথাটার ব্যাপারটা তো আমরা যেমন বুঝতে পারি, যারা উচ্চ বর্ণের, সেই বর্ণ ব্যবস্থার মধ্যে সেই উচ্চ বর্ণের মানুষের পক্ষে সম্ভব তাদের বর্ণ, মানে তাদের যে ফ্যামিলি যে মানে পুরুতগিরি করে এসেছেন, সেই পুরুতগিরি থেকে ছেড়ে গিয়ে সে এখন আইটি ইন্ডাস্ট্রিতে রয়েছে, নাপিতের ছেলেকে কিন্তু নাপিতি হয়ে থাকতে হচ্ছে। সুতরাং সেইটা কিন্তু একটা বোঝারও একটা বিষয় আছে, এটার মধ্যে তো জেন্ডার, কাস্ট, এটা একটা বড় জিনিস। এই দায়বদ্ধতা আমরা কিসের উপর থেকে চালাচ্ছি? আপনার নামটা কি? আমার নাম অনিন্দ। আচ্ছা, অনিন্দ যে বলেছেন, অনিন্দ যে প্রশ্নগুলো দিলেন আমাদের কাছে কিন্তু প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু কোনো সলিউশন দিতে পারবো না, কারণ সেটা নাটক সেশন হচ্ছে। কিন্তু আমরা চাই দর্শকদেরকে ডিস্টার্ব করতে প্রশ্ন, কারণ উত্তর আমাদের দেওয়ার দরকার নেই, উত্তর আমরা দিতে চাই। আমরা আপনাদের কাছে ভালো ভালো প্রশ্ন ছুটছি, আমরা চাই আপনারা এই প্রশ্নগুলো নিয়ে মারি। সুতরাং সেই দিক থেকে আমরা অনিন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে, খুব ইমিডিয়েট যে জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে।
আপনিও বলুন যদি আপনার হ্যাঁ আচ্ছা, তুমি তো বলছো যে তুমি পড়াশোনা করেছো, পড়াশোনা করলে চাকরি পাবে এরকম কোনো গ্যারান্টি আছে? চেষ্টা করে যাচ্ছে, যদি না পাও তখন কি করবে? মানে যখন তুমি পড়াশোনা শুরু করেছো তখন কি বলে দেওয়া হচ্ছে চাকরি পাবেই তুমি? পেয়ে যাবো, সেখানে একটা কিন্তু প্রশ্ন চিহ্ন আছে, পেয়ে যাবো, যদি না পাও তাহলে কি করবে? আমাদের লজ্জা। চাষ করে বেঁচে থাকতে পারবে এরকম তো চাষিরা এখনো তো আত্মহত্যা। না আমি কিন্তু চাষের দিকটা যাই না, যদি না পায় তাহলে কি করবে প্রশ্নটা হয় এখানে। তাহলে বাবা মাকে কোনো না কোনো দিক থেকে একটা তোমার সাপোর্ট দিতে হবে। চাকরি জানি পাবো তার তো মানে নেই, তাহলে লেখাপড়া শেখার উদ্দেশ্য শুধুমাত্র যদি চাকরি পাওয়া হয় তাহলে তো বেশিরভাগ লোক চাকরি পাবে না, অর্থাৎ বেশিরভাগ লোকের লেখাপড়া শেখার দরকার নেই। আচ্ছা আমরা উনি চাইছেন কথা বলতে, আমরা যেহেতু মূল সেন্টারে চলে যাচ্ছি এবং অনেকেই চলে যাবে, ফলে আমরা যেখানে মাইগ্রেট করেছে সেই সেন্টারে আসছি, ওইখানটায় আপনারা একটা ইন্টারভিউ করুন, এটা আমরা চাই, তারপরে আমরা আপনাদেরকে কাগজ পেয়ে দেবো। আমাকেও প্রশ্ন করছি, এইভাবে বলছি। আমার যেটা মনে হয়েছে যে প্রথম থেকে একটা মূল্যবোধের প্রশ্ন, যে ছেলেটি গ্র্যাজুয়েট হয়েছে চাষি ঘরে, কৃষকের ঘরে, সে চাইছে বেশি মাঠে কাজ করবে না, সে চাকরি করবে। আসলে এখানে কায়িক শ্রম আর মানসিক শ্রমের দ্বন্দ্ব আছে। আমরা মানে চিরাচরিতভাবে যারা একটু উচ্চ বর্ণে স্থিত হওয়ার জন্য কিংবা আর্থিকভাবে সচ্ছল অবস্থায় থাকার জন্য মানে বংশ পরম্পরা যে সুযোগটা পেয়েছি যে মানসিক শ্রম মাধ্যমে নিজেদের জীবিকা উপার্জনের জায়গাটা চালিয়ে নেব, এবং পরোক্ষ হলো যেটা আর কি মানে কায়িক শ্রম, তাকে আমরা তাচ্ছিল্য করেছি, এই ছেলেটাও বোঝে, এই ছেলেটা সেটা বোঝে। মানে ও যখন মাঠ থেকে অফিসের কাজে আসতে চাইছে, আসলে ও কিন্তু এই কায়িক শ্রমের মর্যাদাহীনতা থেকে ও মানসিক শ্রমের মর্যাদা জায়গাটা আসতে চাইছে। এবং এর সাথে উনি তো বলেই গেলেন যে আমি তাছাড়া যুক্ত করছি, ধরা যাক 2 বিঘা একটা প্লট ওর বাবার আছে, ওনার এক সন্তান, যে 2 সন্তানও ওই মাঠে কাজ করবে কি করে, এই সমস্যাগুলো রয়েছে। আর জৈব কোথায় চাষ, তার যে বিয়ের কথাটা মানে এত মানে দামের জিনিস, এগুলো কিন্তু একেবারে উচ্চবিত্তের হাতের কাছে না বলে থাকে। হ্যাঁ, জৈব নিয়ে কথা বলতে গেলে আমরা জনসংস্কৃতি আমরা স্বাভাবিক জৈব চাষ করি, কিন্তু এটা ঠিক যে আমরা নিজেরা খাইছি সারা বছর। জৈব চাষ করার যেটা সমস্যা, ওটাকে কিছু বললে যারা করছেন তারা বলে মার্কেট হলেই যেটা কমে যাবে, লোকে খাচ্ছে না বলে আমাদের দাম বাড়ছে। এখন লোকে কেন খাচ্ছে না সেটা একটা বড় প্রশ্ন, করে লোকে খাওয়াবে। আর এটাও ঠিক যে এই মূল্যবোধ যেটা কায়িক পরিশ্রম আর মানসিক পরিশ্রমের মধ্যে আমরা একটা তফাৎ করেছি, উঁচু নিচু করেছি, এইটা তো আমাদের যারা ক্ষেতমজুর সংগঠন করেছি, যারা কৃষকদের সংগঠন করেছি, যারা শ্রমিকদের সংগঠন করেছি, তাদের কি আমাদের শুধু মজুরি বাড়ানো আর বোনাস বাড়ানো এইটাই কি শুধু আমাদের কাজ? আমাদের কি কাজ ছিল না যে নিজের পেশার প্রতি সম্ভ্রম তৈরি করা? আমাদের কি কাজ ছিল না শ্রমিকদের মধ্যে বৃত্তিতান্ত্রিক মূল্যবোধগুলোকে সরিয়ে দেওয়া? আমাদের তো কাজ ছিল শ্রমিকদেরকে সব দিক থেকে শিক্ষিত করে তোলা। যদি তা আমরা করতে পারতাম তাহলে আজকে নিশ্চয় ছবিটা অন্যরকম হতো। আমরা শুধু তাদেরকে আমরা তাদের কাছে একটা ক্ষমতার উৎস, আমরা একটা ক্ষমতা, আমাদের কাছে 1000 শ্রমিক আসছে, সবাই জানে যে এই জায়গাটা এলে, এই ইউনিয়নে এলে আমার মজুরি পায়। আসলে প্রত্যেকটা শ্রমিকই কিন্তু সেলফ ইন্টারেস্টে আসছে, ব্যক্তিগত স্বার্থে আসছে, দেখাচ্ছে গোটা 1000 লোক, কিন্তু 1000টা মানুষ ব্যক্তি স্বার্থে আসছে, কারণ অমুক ইউনিয়নের দাদারা আমার মজুরিটা বাড়িয়ে দেবে। তো এই যে প্রমোশন অফ সেলফ ইন্টারেস্ট, স্বার্থপরতাকে আমরা যেভাবে উস্কে দিয়েছি বিপ্লবী আন্দোলনের নামে, তার ফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। এবং আজকে আমাদের কিন্তু ট্রেড ইউনিয়নগুলো বা যারা আমরা ক্ষেতমজুর আন্দোলন করছি, কৃষকদের নিয়ে আন্দোলন করছি, আমাদের কিন্তু এটা বোঝানো দরকার আছে যে এই পেশার প্রতি আমার যথেষ্ট সম্মান থাকা উচিত। কেন থাকা উচিত? পাঞ্জাবে তো চাষিদের বাড়িতে বাড়িতে সব দামি দামি গাড়ি দিচ্ছে। আমি এটাই বলতে চাইছিলাম, পাঞ্জাবের সমস্ত বিপ্লবের আমি এই যে সমস্যাটার কথা বলা হচ্ছে
হচ্ছে এই সমস্যাটা ইস্টার্ন ইন্ডিয়াতে যতটা আছে বাকি ভারতবর্ষে কিন্তু অতটা নেই। এটা আসামের সমস্যা, বিহারের সমস্যা, বাংলার সমস্যা যতটা বেশি। কোয়ালিটি অফ লাইফটা যদি পাঞ্জাবে যেটা হয়েছে, পাঞ্জাবে একটা বিরাট সময় ধরে সবুজ বিপ্লবের কথায় প্রচুর গভর্নমেন্ট সাবসিডি গেছে, প্রচুর, এবং প্রায় এর ফলে তাদের চাষ ব্যবস্থাটাও যেমন উন্নত হয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মধ্যে যেহেতু কোয়ালিটি অফ লাইফটা চেঞ্জ করেছে, তাদের মধ্যে কিন্তু এই চাষকে অবহেলা করার বিষয়টা আসেনি। এই যে আমাদের একটা ধারণা যে এটা আইডিয়ালাইজ করার একটা প্রবণতা, আমার মনে হয় এই প্রবণতাটা আমাদের সম্পূর্ণ মধ্যবিত্ত একটা মানসিকতা। এবং এটার সঙ্গে আমি এই মোবাইলের প্রশ্নটা এখানে এসেছে, আমি গড়বেতার ওখানে একটা গ্রামে এক কৃষক, সম্পন্ন কৃষক, আমাকে বলেছিলেন যে তিনি যে চাষটা করেন, তার যে জমি আছে লোক লাগিয়ে চাষ করেন, সেই জমির অর্ধেকটা তিনি বিক্রি করেন এবং বাকি অর্ধেকটা তার পরিবারের জন্য রাখেন। সেবার তার ছেলেকে 25,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিতে হয়েছে। এর কারণ, এর ফলে তিনি জানেন না যে নেক্সট সিজনটা তার বাড়িতে, মানে বাড়ির টাকার জন্য যে ফসলটা রাখা ছিল সে সমস্ত ফসলটা তাকে বিক্রি করে দিতে হয়েছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, দিলেন কেন? না দিলেই তো পারতেন। তখন উনি বললেন যে আমার স্ত্রী এবং আমার বৌদি তারা ভয় পেল যে ছেলে যদি আত্মহত্যা করে, এবং এইটা একটা জেনুইন ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এখন মুশকিলটা হচ্ছে কি, শিক্ষা সেভাবে বিস্তার হয়নি, কিন্তু একটা খোলা বাজারে একটা প্রতিদ্বন্দ্বিতার সামনে আমাদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এবং এই দাঁড় করানোতে আমাদের কনসেপ্ট আছে কিনা মনমোহন সিং সেটা জানবার প্রয়োজন মনে করেননি, বা তদানীন্তন কংগ্রেস সরকার সেটা। আজকে বিজেপি যেটা করছে সেটা কিন্তু এই কংগ্রেসেরই ফলো আপ করছে। এমন নয় যে তারা চেয়েছিল যে না, ভারতবাসীকে প্রস্তুত করে তারপরে বাজারের সামনে দাঁড় করায়। শিক্ষা তুলে দেওয়া হয়েছে, সমস্ত জায়গা থেকে মূল্যবোধের জায়গাগুলো নষ্ট করে দিয়ে সারা পৃথিবীর একটা কদর্য উৎকট কালচারের সামনে আমাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এখন যদি শিক্ষা না থাকে আমার বন্ধনটা কোথায় থাকবে? এইটা হচ্ছে বেসিক প্রশ্নের জায়গাটা। এবং ডিগ্রি দিয়ে একজনকে মাপ করার যে, ছেলেটি বারবার বলছে আমি গ্র্যাজুয়েট হয়েছি, গ্র্যাজুয়েট হওয়ার মধ্যে যে আরো অনেক ধাপ আছে শিক্ষা, এই কথাটা কে বোঝাবে? কারণ আমাদের চতুর্দিকে যে কালচারের মানে ছটায় আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, যে হিন্দি সিনেমা এবং যে ধরনের এক ধরনের ফেক স্বাধীনতা বোধ এই মোবাইল সংস্কৃতিকে ধরে এসেছে, সেইখান থেকে তো আগে মুক্তি কথাটা আমাদের ভাবতে হবে। এবং আমার নিজের যেটা মনে হয়, এই প্রযুক্তির খারাপ দিকটাকে আমাদের যেমন মিনিমাইজ করার প্রয়োজন আছে, প্রযুক্তির ভালো দিকটাকে ব্যবহার করারও কিন্তু সেই রকম জায়গা আছে। এইটা যদি আমরা না নিজেদের ভেতর থেকে অনুভব করে সংগঠনের মধ্যে দিয়ে করতে না পারি, তাহলে আমাদের এই কথাগুলো বলারও আর কোনো অধিকার থাকে না। কারণ একটা খোলা বাজারের সামনে একটা শিশুকে দাঁড় করিয়ে দিলে যা হবে ঠিক সেটাই হয়েছে। কারণ আমাদের তো এই যে যারা পরিযায়ী শ্রমিকের কথা আপনারা বলছেন, এরা তো ভারতবর্ষের মধ্যে তবু একটা হেঁটে ফিরতে পারবে। কাশ্মীর থেকে কন্যাকুমারীকে আমরা হেঁটে আসতে দেখেছি মানুষকে, কিন্তু যারা দুবাই যাচ্ছে, হ্যাঁ, আমি চা বাগানে গিয়েছিলাম একটা ইয়েতে, তো চা বাগানে মেয়েদের সঙ্গে কথা বলছিলাম, দুজন ভদ্রমহিলা খুব সন্ত্রস্ত হয়েছিলেন। কিছুক্ষণ বাদে তারা এসে আমাকে বললেন যে আমরা মেয়েদের খবর পাচ্ছি না দিদি, তারা কোনোদিন জলপাইগুড়ি মানে শিলিগুড়ি শহরে যাননি, এইরকম একটা রিমোট চা বাগানে তারা জীবন কাটিয়ে দিলেন। তারা এসে বললেন যে আমাদের মেয়েরা দুবাইতে চাকরি করতে গেছে, দুবার ফোন করেছিল, আজ 5 বছর টাকাটা আসে কিন্তু আমরা খবরটা পাই না। এই দায়িত্ব কার? এই প্রশ্নটা সবচেয়ে প্রথমে আসতে হবে। যে মেয়েরা দুবাইতে চাকরি করতে গেছে, যাদের বাবা মারা
জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি শহরে কোনোদিন যায়নি। তাদের দায়িত্ব কার? তারা কি নাগরিক না নাগরিক নয়? এই প্রশ্নটা সবচেয়ে আগে সমাধান। আমরা এবারে যেহেতু মানে আমরা বুঝতে পারছি যে থিয়েটার কিন্তু আলোচনাটা তৈরি করে দিচ্ছে, একটা ছোট্ট প্রভোকেশন প্রত্যেকে কিন্তু বলাচ্ছে, এবং এই যে প্রত্যেকে বলছে এবং কিছু প্রশ্ন ছেড়ে দিচ্ছে, যে প্রশ্নগুলো এখনই কোনো মীমাংসা নেই, সেইটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল ডিস্টারবেন্স। আমরা মানুষকে ডিস্টার্ব করি, শান্তিতে বাড়ি ঢুকতে দিই না। তো আমরা এখন এই পরের দৃশ্যটায় আসছি, যেখানে অ্যাকচুয়ালি মূল জায়গা, যেখানে আপনাদের একটু আরেকটু এগিয়ে আসতে হবে। শুরু করো। सब लोग आए हैं, सर मालिक आए हैं, तुम लोगों को कुछ कहना है तो कह सकते हो। मालिक हम सब मर्द एक घर में रहते हैं, बहुत असुविधा होता है। अरे तुम यहाँ घूमने आए हैं, घर में खाना नहीं है, मम्मी का दवाई नहीं है, यहाँ आके खिचखिच करता है। मालिक हम लोगों का एक ही घर है, ऊपर में ठीक से पानी भी नहीं आता। अरे आज नहीं आ रहा, कल आएगा, कोई छोड़ने वाली बात है। আমি জানি না এখানে নবদা আছেন, আমাদের অজিতদা আছেন, আচ্ছা তপনদা আপনারা আছেন, আপনারা তো আরো ভালো বলতে পারবেন। আচ্ছা এরকম কোনো কি প্রফেশন আছে যে কোনো পরিযায়ী শ্রমিক যদি যায় তাকে থাকতে দেওয়া এবং জলটা বেশি কেটে যাতে পায়? প্রথম কথা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য যে আইন আছে না, এটা যে কোনো কারণেই হোক, এটা আমাদের দুর্বলতা, আমরা নিজেদের অস্বীকার করি না, একেবারেই প্রচারিত নয় তো, এবং সরকার অপদার্থতা চূড়ান্ত, এবং সেটা কেন্দ্র রাজ্য সব সরকার, এবং ট্রেড ইউনিয়ন এক্ষেত্রে যথোপযুক্ত ভূমিকা নেয়। এই যথোপযুক্ত ইন্টারস্টেট মাইগ্রেশন অ্যাক্টটা এত কঠিন অ্যাক্ট না, এটা যদি ঠিক মতো লাগু করা যেত বা ইমপ্লিমেন্ট হতো, তাহলে এই এত মানুষের মৃত্যু, এত মানুষকে নিয়ে চিনিমিনি খেলা যেত না। ইন্টারস্টেট মাইগ্রেশন অ্যাক্টে পরিষ্কার বলা আছে, তুমি একজন মানুষকে যখন নিয়ে যাচ্ছ, তার দায়িত্বটা যে নিয়ে যাচ্ছে তা, এবং সে নিয়ে যাচ্ছে যে তাকে প্রথমত লাইসেন্স দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে গভর্নমেন্টের, যে সরকার যে রাজ্য থেকে যাচ্ছে আর যে রাজ্যে সে কাজ করতে যাচ্ছে, অর্থাৎ বাসস্থান থেকে কর্মস্থান যে দুটো রাজ্য পড়বে, এই দুটো রাজ্যের কাছে লিখিত তাকে দিতে হবে, সেই সোকল তোমার প্লেসমেন্ট এজেন্সি হোক অর কন্ট্রাক্টর হোক, তাদেরকে লিখিত দিতে হবে যে যে কাজে যাচ্ছে সেই প্রজেক্ট ভ্যালু কত। 2 হচ্ছে এটা দিতে হবে যে সেখানে কত মজুরি দেবে। 3 নম্বর হচ্ছে তাদের রাখা হবে কোথায়। 4 নম্বর হচ্ছে তার বছরে যে 2 বার আসা যাওয়ার খরচ, এগুলো দেবে। রেশনের ব্যবস্থাটা কি থাকবে, এটা নট অনলি মানে যে স্টেট থেকে যাচ্ছে আর যে স্টেটে যাচ্ছে আর যে স্টেটে কাজটা করতে যাচ্ছে, এই দুটো স্টেটকে এটা দিতে হবে, এই ডিক্লারেশন দিয়ে যেতে হবে। তাহলে নবদা সূত্র ধরে আমরা কোথাও এই প্রপাগান্ডাটাই করতে পারলাম না। ইন্টারস্টেট মাইগ্রেশন অ্যাক্টের অনুযায়ী যদি একজন শ্রমিক এই যে কথাগুলো বললেন, আপনার ক্যারেক্টারগুলো কথাগুলো বললেন, এগুলো বাস্তবতা। এই ক্যারেক্টার কথাগুলো যেগুলো বলছেন এই বাস্তব, কিন্তু এই বাস্তবটা অত্যন্ত অন্যায় এবং বেআইনি। প্রথম কথা হচ্ছে রেসপন্সিবিলিটি হচ্ছে যে নিয়ে যাচ্ছে এমপ্লয়মেন্ট, যেটা কন্ট্রাক্টর হতে পারে। অনেকের ধারণা আছে যে কন্ট্রাক্টরদের কোনো আইন মানতে হয় না, এটা একদম ভুল ধারণা। ভারতবর্ষে কোনো আইন, এবং সুপ্রিম কোর্ট এটাতে ব্যাখ্যা করে দিয়েছে এশিয়াডের পর, এশিয়াড মামলার পর সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে দিয়েছে যা যা এক্সিস্টিং লেবার ল আছে, প্রত্যেকটা লেবার ল কন্ট্রাকচুয়াল লেবার পাবে। এটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে দিয়েছে, একাধিকবার এর ব্যাখ্যার পরবর্তীকালে ব্যাখ্যা হয়েছে, সেটা পরবর্তীকালে ক্যান্টিন কর্মচারীদের ব্যাখ্যা থেকে শুরু করে আছে। ফলে এগুলো আমাদের না জানা থেকে, অজ্ঞতা থেকে হচ্ছে। আমরা এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন, আপনি শ্রমিক, হ্যাঁ আপনি ছিলেন, থাকার জায়গা দিয়ে দিয়েছি, সবাই তো একসঙ্গে থাকছে, কাজ করছে, একসঙ্গে তো সবাই থাকতে পারে না, এইটুকু করে আমি তো ব্যবস্থা করে রেখে দিয়েছি, আবার কি চাই? আমার দরকার মানে একটা ঘরে 2-3 জনের সাথে থাকতে পারে না। একটা সাধারণ মানুষ যেভাবে থাকে আমরাও সেইভাবে থাকতে চাই, আমরা মানুষের মতোই থাকতে চাই। একটা সমস্ত একটা টয়লেট দরকার, বাড়িতে খাওয়া হচ্ছিল না, মায়ের ওষুধ কেনার পয়সা নেই, আমি তোমার গ্রাম থেকে তুলে নিয়ে এসে কাজে লাগলাম, ওখানে সরকারি কাজ করছিল, 213 টাকা পাচ্ছিলেন।
আমি এখানে টাকা দিচ্ছি তোমার সেখানে আমি আমার মা বাবার সঙ্গে ছিলাম, মা বাবা ছেড়ে এখানে এসেছি, আমি অনেকটা বেটার আশা নিয়ে এখানে এসেছি। আমি তাহলে ভুল করেছি, ওখান থেকে খেতে পাচ্ছি না, থাকতে দিচ্ছে, আমি এখানে রাখছি, খাওয়া দিচ্ছি, থাকছি, কাজ করতে দিচ্ছি, টাকা বেশি দিচ্ছি, আমি তাহলে ভুল করেছি? আমার সময়ের বিনিময়ে তো আপনি অনেক কিছু ইনকাম করছেন। আমার আগে আমি আমার মা বাবার সঙ্গে যেভাবে ছিলাম, যতটা ইনকাম করছিলাম, তার ভিত্তিতে তুমি আমাকে কেন করছো? সেখানে আমি মা বাবার সঙ্গে আমার গ্রামের আমার বাড়ির রান্না আমি আমার মা বাবার সঙ্গে থেকে খেতাম, কিন্তু এখানে অনেকটা দূরে এসেছি, আমি আরো বেশি কিছু পাবো বলে এসেছি। আমি সেই পাওয়াটাই চাইছি। 200 টাকা পাচ্ছিলে, ডবল দিচ্ছি তোমায় দিনে, কিন্তু তুমি এসব করতে আসোনি, তুমি কাজ করছো, থাকছো, খাচ্ছো, কাজ করছো, টাকা বেশি দিচ্ছে, আবার কি চাই? না আমি বলছি তোমরা তো চাইছো আমার থেকে শ্রম চাইছো, আমি শ্রম দিচ্ছি, সেই শ্রমের বিনিময়ে আমার যে শ্রমটা দিচ্ছি, সেই শ্রমের বিনিময়ে আমি মনে করছি আমি সেটা পুরোপুরি পারছি না, আমি একটু বেটার পেতে চাইছি। তাহলে অন্য জায়গায় কাজ করতে পারো। তোমার মতো যদি সবাই বায়না করে তাহলে আমার ব্যবসা নষ্ট হবে। ব্যবসা তো আমাদের নষ্ট হবে না, হাজার হাজার লোকে বায়না করে, তিনজন চারজন করে একটা করে থাকো, আমাদের ব্যবসা নষ্ট হবে। আচ্ছা আমাদের তো 600 টাকা দেবে বলে নিয়ে এসছো, তো 400 টাকা দিচ্ছ না? আচ্ছা দেখুন, এই যে নবদা এক্ষুনি বলছিলেন যে মজুরির একটা প্রশ্ন, যে রাজ্যে যাচ্ছে সে রাজ্যের মজুরি কোথায় দিতে হবে। না বিষয়টা মজুরি, তুমি কত মজুরি দেবে সেটা নির্ধারিত হবে। আর দেখুন, এইভাবে তো আপনি ইচ্ছা খুশি মতো কাউকে মজুরি দিতে পারেন না। প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা কাজ, আমাদের কাছে যেটা তথ্য ছিল সেটা হচ্ছে যদি দিল্লিতে যেহেতু ন্যূনতম মজুরি অদক্ষ শ্রমিকদের জন্য এখন 627 টাকা নির্ধারিত, অনেক বেশি দিল্লিতে বেশি, কেরালায় আরেকটু বেশি। আচ্ছা, তাহলে সেই মজুরিটা দিতে হবে, এটা ছিল আমরা জেনেছি। এখন একে যেহেতু এনআরইজিএ সরকারি যে এনআরইজিএ প্রকল্প, যেখানে কাজের পরিমাণটাও কম হয়, 213 টাকা তো, আর সেখানে আমি 400 টাকা দিচ্ছি, এই যে যুক্তিটা যেন নজরুল এসে চাইছিল একটু লড়তে, এই যুক্তিটা নিয়ে একটু এদের সঙ্গে কথা বলা অডিয়েন্সে আছে। ভুল, এনআরইজিএতে কোনো নির্দিষ্টভাবে আপনি রাজ্য পশ্চিমবঙ্গের কথা বলছেন, এনআরইজিএতে ভারতবর্ষের কোথাও আপনি এইটা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, তামিলনাড়ুতে এনআরইজিএতে তারা সাবসিডাইজ করে, স্টেট গভর্নমেন্ট দেয় টাকা। পশ্চিমবঙ্গ সরকার এমনকি এগ্রিকালচারাল ওয়েজেস যেটা নিজেরা নির্ধারণ করেছে সেটাও এনআরইজিএতে দেয় না। ভারতবর্ষে কোনো একটা দুটো সরকার বাদ দিলে কোনো সরকার পাবেন না। এমনকি ত্রিপুরা সরকার যখন মানিক সরকার ছিলেন তখন কথা বলছি, এখন তো বলি যে তারা অব্দি আপনার যে ন্যূনতম মজুরি যেটা এগ্রিকালচারাল ওয়েজ, এটা নিয়ে ডিবেট হচ্ছিল যে কৃষি মজুরদের জন্য তার রাজ্যে যে মজুরি ঠিক করা আছে সেটা কেন এনআরইজিএতে দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা দিচ্ছে তার সঙ্গে সাপোর্ট মানি, এটা ভারতবর্ষের বহু জায়গায় ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে, আপনাদের মনে নেই ওয়েস্ট বেঙ্গলও দিয়েছে এটা এগ্রিকালচারাল ওয়েজেস। যখন কিনা পঞ্চায়েতটা সুব্রতবাবুর আগে ছিল তখন পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর গিয়ে এনআরইজিএ হতো, তখন একটা থক টাকা এনআরইজিএতে বাড়িয়ে দিয়েছিল টাকা, এটা আপনাদের অনেকের মনে আছে হয়তো, বাড়িয়ে দিয়েছিল, এটা বাড়ানো যায়। প্রশ্নটা 213 দিচ্ছি 400 দিচ্ছি নয়, যে কাজের জন্য তুমি যে স্টেটে ধরো না, একটা কেরালায় একজন মিনিমাম ওয়েজেস কেরালায় যায়, তখন তো কেন কেরালায় যায় তো এত কাণ্ডের পরেও আবার সবাই চলে যাচ্ছে, ওকে ফ্লাইটে করে চলে যাচ্ছে, কি কেন যাচ্ছে? 800 টাকা মজুরি, ওয়েস্ট বেঙ্গলে যেটা আপনি 250 টাকা পাচ্ছেন। ফলে এটা ভারতবর্ষে কোনো রকম, যে কারণে ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন গুলো 4 লেভেল ওয়েস্টটা যাতে ভারতবর্ষের সব জায়গায় সমান হয়, এবং সেটা 25,000 টাকা, এটা 18,000 টাকা, এইটা একটা গভর্নমেন্ট বলছে 18,000, ট্রেড ইউনিয়ন বলছে 25,000 টাকা মাসে, এইটা হিসেবে হবে 26,000 টাকা। এইটা করার দাবি উঠেছে, এবং এই দাবিটা ন্যায্যতা মেনে নিয়ে ভারত সরকার 4 লেভেল ওয়েজ কত করেছে জানেন? 178 টাকা পার ডে। চলবে। আচ্ছা, ওই মজুর নিয়ে আপনি আসবেন কি না? আমি একটা কথা বলতে চাই যে আমরা যে আলোচনা করছিলাম, আমার মনে হচ্ছে প্রশ্নটা এই যে অধিকারটা নবদা বললে, অধিকারটা তখন পাবে এগ্রিকালচার সেম প্রিন্সিপাল অ্যাপ্লাইজ। তো এগ্রিকালচার ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, যে কখন একটা অ্যাপ্লাই হবে, যখন অধিকারের প্রসঙ্গে কখন একটা হয় যেটা এগ্রিমেন্ট হয়ে নিয়ে যাচ্ছে, সে যখন একটা কন্ট্রাক্ট বেসে নিয়ে। তো আমাদেরকে মূল প্রশ্নটা হচ্ছে যতগুলো পরিযায়ী শ্রমিক যাচ্ছে তারা বোধহয় কেউ
90% প্রবাবলি কন্ট্রাক্টে যাচ্ছে না, এটা এগ্রিমেন্ট বেসিসে যাচ্ছে না। এই ম্যাডাম যেটা আমাকে বুড়ি কেসে আমি কেস একটা ডিল হয়েছিল সময় নেপাল পাসপোর্ট দিয়ে চায় বাগানের লোক গিয়েছিল। তো যখন প্রশ্নটা মূল প্রশ্ন হচ্ছে সেখানে যে এটা এগ্রিমেন্ট হচ্ছে না, সেখানে ট্রেড ইউনিয়ন রোল, সিভিল সোসাইটির রোল, থিয়েটারওয়ালার রোল, সবাই একটা রোল আছে সেখানে। না হলে এগুলো বেসিক জিনিসটা না হলে কি হবে? একটা আমরা যে পঞ্চায়েত থেকে নিয়ে আসে এখানে একটা ইনফরমেশনের দরকার। কোনো জায়গায় গিয়ে আপনি জানতে পারবেন না যে কত লোক এখানে নেই। একটা সামাজিক সমস্যা দাঁড়িয়েছে, কারণ সমস্ত ইয়াং ছেলেরা গ্রামের বাইরে, হ্যাঁ, তারা বছরে একবার আসে। ভেতরে কোনো সমস্যা হলে গ্রামের একটা বুড়ো মানুষকে নিয়ে হাসপাতালে যাওয়ার কোনো ইয়াং ছেলে নেই। এই যে একটা সোসাইটিটা গোলমাল হয়ে যাচ্ছে, একদম পুরো উল্টো হয়ে যাচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গলে আমি হাসনাবাদ থেকে টানা দেখেছি, সুন্দরবনের ওই দিকটা, মানে কোনো গ্রামে কোনো ছেলে নেই। যে শুধু গ্রামে নয় শহরেও কোনো ছেলে নেই। আমি সল্টলেকে থাকি, আমার ব্লকে খুঁজুন, আমি প্রতিদিন বুড়োদের নিয়ে হসপিটাল যাই, তাদের বাড়ি কোনো ছেলে নেই। ফলে সমস্যাটা শুধু গ্রামের নয়, এবং শুধুমাত্র যারা কম শিক্ষিত তাদের নয়, ও উচ্চ শিক্ষিত, আমার সব পিএইচডি সবাই বিদেশে থাকে, আমার আশপাশে, আমার বাড়িতেও। সমস্যাটা ওই জায়গায় নয়। আপনার বাড়ির ছেলে যদি কাজ না করতে আসে না খেতে পাচ্ছে না, সেই জন্য তো বাইরে চলে আসছে। হ্যাঁ সেই জন্য একদম আপনার ব্যবসা চলছে, বললাম উনি আমায় তাড়িয়ে দেবেন, এখানে রাখবেন না, আমার মতো লোককে উনি কাজে রাখবেন না। আমরা ওটা থেকে আমাদের লাভ নেই। হ্যাঁ আমার ব্যবসা আমার মতন চলে আমরা যদি সবাই মিলে কাজ না করি উনি আমার লোক পেয়ে যাবেন। হ্যাঁ হাজার হাজার লোক আমার কাটে কাটে করে আসল কথা, একটা রিজার্ভ ফোর্স রয়েছে, সব সময় রয়েছে। মানে আমি সরে গেলেই আমাকে ঠেলার জন্যই আরেকজন আছে, এবং এখানেই আছে, এখানেই আছে। আমি একটু বেশি কথা বললে এখানে যারা আছে তারাই আমাকে আরো বেশি কথা বলাবে, যাতে আমায় বাদ করে দিয়ে আরেকজনকে ঢোকার জায়গা পাওয়া যায়। তাহলে কি এই সিচুয়েশনটা কি মানে কোনোভাবে কি চ্যালেঞ্জ করার কোনো জায়গা নেই? আমি বলবো, আমি এটা তুমি এসো না। কর্পোরেটে কম, একমাত্র শিক্ষকতার জগতে ছেলেমেয়ের মাইনে এক, আর সব জায়গায় কম, সব জায়গায় কম। ডাক্তারিতেও কম। অনেক লোক মেয়ে ডাক্তারের কাছে, মহিলা ডাক্তারের কাছে গ্রামের লোক আসে না। আমি শ্রমিক, ওই তো বললাম আমায় তাড়িয়ে দেবে। আচ্ছা, আমার মানে যেটা বলার, এই যে আমি যখন বসেছিলাম, আমি ওরা যে বলছে যে আমার তাহলে লাভটা কি হবে, হ্যাঁ 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 তোমার লাভটা হবে কেন, তুমি বলছো তোমার লাভটা কি হবে? আমি বলছি যে তুমি তোমার লাভের জায়গাটা দেখছো, লাভ কমে যাবে কেন? কেন লাভটা কেন কমে যাবে তোমার লাভটা? আমাদের তো সরকারকে কত টাকা দিয়ে দিতে হচ্ছে, এরকম কত কত হাজার হাজার লোক নিয়ে আসছে, আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি তো যদি এত করে আপনাদের 600 টাকা করে দিয়ে দিই, একটা দিনে তো আপনাদের মজুরি দিই, তারপরে খাওয়া দাওয়া রয়েছে, একটা ঘর রয়েছে, পায়খানা বাথরুম রয়েছে, আপনার ফ্যান রয়েছে, ইলেকট্রিসিটি আছে, সেগুলো তো সব দিতে হচ্ছে আমাদের। আমার লাভটা কোথেকে আসছে? আচ্ছা, আমি একটু অন্যভাবে কি বলবো বলতে পারি, অন্য জায়গায় হ্যাঁ কাউন্টার যুক্তি আছে, আমার ওখানে বসে বললে আমার সেই কাউন্টার যুক্তিটা ভালো। যখন আমি আপনার এখানে বসে আমি কাউন্টার যুক্তি, হ্যাঁ কাউন্টার যুক্তিটা আমার এইটাই, আমি ওখানে যুক্তি দিচ্ছি না। তার কারণ হচ্ছে ও চাইছে ওর লাভটা। তার মানে আমাদের যে 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 সমাজ ব্যবস্থাটা, সেই সমাজ ব্যবস্থাটা ইন্ডিভিজুয়াল সমাজ ব্যবস্থাটা, ঠিক আছে, যে আমার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আমাকে এই জায়গায় নিয়ে গেছে, আমি ওর লাভ দেখছি, আমি যখন শুনি আমার জায়গা দেখছি। আমাদের তার মানে আমাদের ফোর্স করতে হবে রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রকে মানুষের দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র হাত গুটিয়ে বলতে আসছে আমরা সবাই মানুষ, ওর জায়গায় একটা আমার মালিক, ঠিক আছে, আমি ওর জায়গায় কাজ করছি। হ্যাঁ, রাষ্ট্রকে ফোর্স করতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে ফোর্স করতে হবে। কে যাবে যাবে আপনার সঙ্গে রাষ্ট্রকে
প্রশ্ন করতে হবে একটু বাড়ান মজুরিটা অন্তত। আমি কম সামান্য লাভে আমি কাজ করছি। আমরা যে কম পাচ্ছি, এই যে সবাই আমরা থাকি, সরকার কি বলছে আমি 178 টাকা আপনাকে দিলে আমি সব আইন থেকে মুক্ত, আমাকে কোনো আইন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের একটু বাথরুমের ব্যবস্থাটা একটুখানি ভালো করে দিন। একটু এই ছেলেদের সাথে বাথরুমে যেতে আমাদের অসুবিধা হচ্ছে, এক ঘরে থাকতে অসুবিধা হচ্ছে। কি হয়ে যাবে দাদা? সামান নিয়ে আমরা কি করবো? সামান আসছে, আচ্ছা। আর আমাদের যে ওদের যে একটু যে মজুরিটা আমাদের যে অনেকটা কম দিচ্ছেন, আমরা তো অনেক কাজ করছি। না দাদা, আমরা অনেক কাজ করছি। আমি কি লাভ হচ্ছে আমার? এবার দেখুন, আপনাকে যদি আমি সমান সমান দিই, এরা কি সেটা মেনে নেবে? তোমরা মেনে নেবে না? আমি করে আমি সারা বছর কাজ করছি, এরা আমার সারা বছর কাজ করছেন না, কোন কথা বলে? ঠিক আছে, তোমাদের মধ্যে এই সমস্যা, আমি কি করব? আমি 50 জন, এরা 35 জন, সেটাই করে তোমাদের সমস্যা, এটা তোমাদের মধ্যে তোমরা ঠিক করে নাও। তোমরা যদি বাড়ির মধ্যে সমান সমান তোমাদের যদি টাকা দিয়ে দিই, কিন্তু তাহলে তুমি আমি ভেবেছিলাম কি যে ওরা স্বামী স্ত্রী এসে কাজ করবে, দুজনেই কিছু কিছু পয়সা করে আরামসে সংসার চলবে। সবাই তো আমরা স্বামী স্ত্রী নই, এমনি যারা এসেছি তাদের জন্য একটু তো ভাবতে হবে। আমি ভাবছি দেখি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা মহিলা তো পুরুষ না কাজ করতে পারে, এটা তো ঠিক। আমরা আপনাদেরকে ডেমনস্ট্রেশনটা আশা করি দিতে পেরেছি যে কীভাবে আমরা দর্শকদেরকে টানি স্টেজের মধ্যে। এখন আমাদের শহরের দর্শকদের মধ্যে যেহেতু বিষয়টা নিয়ে জানা বোঝা অনেক বেশি, ফলে তারা এখানে একটু বক্তব্য ফর্মে কথা বলছেন, কিন্তু যখন আমি যাদের সমস্যা তাদের সঙ্গে কথা বলবো, তারা কিন্তু তখন এই বক্তব্য দিয়ে কথা বলবেন না। তারা ইমিডিয়েটলি কী করতে চান, কী করতে পারেন, এরকম নানান রকম সমাধান তারা নিয়ে আসে। ফলে আমাদের এই ফোরাম থিয়েটারের নেচারটা এইখানে আপনাদের সামনে কিন্তু একটু অন্যরকম হচ্ছে। কারণ শ্রমিকের জায়গায় এসে শ্রমিক দেখাতে গিয়ে সে বলছে রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে, কিন্তু গ্রামের আমি যখন কার সঙ্গে কথা বলছি, কিন্তু রাষ্ট্রের কথা বলছি না, তিনি ইমিডিয়েট কিছু কিছু সলিউশন নিয়ে আসছেন, যার মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রশক্তির কাছে যাচ্ছে তীরটা। হ্যাঁ, তীরটা কিন্তু সেখানেই যাচ্ছে, কিন্তু শুরুটা খুব কংক্রিট জায়গা থেকে, তারপরে সেটা যাচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট জায়গা। কিন্তু এখানে শুরু হচ্ছে খুব অ্যাবস্ট্রাক্ট জায়গা থেকে। তো কিন্তু মোটামুটি আমরা আপনাদেরকে বোঝাতে পারলাম যে আলাদা টয়লেটের বন্দোবস্ত থাকে না, এর জন্য কোনো আইনে বাধ্যতামূলক কিছু আছে কিনা জানি না, যদি থেকে থাকে সেটা কিছু করে লাগু করা যায় সেটাকে। আর ঘরের ঘরের প্রশ্নটাও আসছে, এটা বাধ্যতামূলক কিনা আপনার। এছাড়া কারণ হিসেবে আমরা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে আপনার এসএইচজি গ্রুপ, এগুলো আমরা নিয়ে এসেছি, কিন্তু এখানে আপনি দেখুন মজুরির ক্ষেত্রে একদম সোজা লজিক যে গ্রামে যা পেতে তার থেকে বেশি পাচ্ছ, ওদের উচ্চ ব্যবস্থা কর, আর যদি তুমি বেশি চাও তাহলে ওকে আমি বার করবো। এখানে আপনি এই দৃশ্যটাও দেখেছেন যে মালিক শ্রমিককে বলছে আমাদের এখানে কতজন আছে, বলছে 2500, বলছে 250। তার মানে রেকর্ডে কিন্তু সবাই থাকছে, এগ্রিমেন্ট করে সবাই নিয়ে যাচ্ছে। এখন এগুলো আইনে থাকলেও এগুলো তো কেউ মানছে না। তাহলে আমরা কি এমন কিছু এই গ্যাপগুলোকে ভরাট করার জন্য আমরা কি এমন কিছু ভাবতে পারি বা অ্যামেন্ডমেন্ট ভাবতে পারি, সংশোধন ভাবতে পারি, যাতে এই আইনের মধ্যে এই প্রভিশনগুলো ঠিক মতন রূপায়িত হয়? এইটা হচ্ছে আমাদের আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আমি একটা জিনিস বলছি সঞ্জয়, দেখো এমনিতে না আমাদের দেশে আইনের ছড়াছড়ি, আমি কোর্টের অর্ডার বলছি না, শ্রমিকদের জন্য যে আইন আছে না সেটা যথেষ্ট। যদি এই যে কথাগুলো বলছো, এই যে বলছো মাইগ্রেন্ট ওয়ার্কারদের, আচ্ছা মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য কি এমন কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না যেখানে 5 জনের বেশি যদি নারী শ্রমিক থাকে তাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করতে হবে? আইন এগুলো ডিটেলসে আছে আইনে, কিন্তু কোথাও করা হচ্ছে না। আরে এ তো অসংগঠিত ক্ষেত্র বলছো, সংগঠিত ক্ষেত্রেই করা হচ্ছে না। নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে মানে সংগঠিত মধ্যে জুট মিলে করা হচ্ছে না। ক্রেজ তোমাকে থাকতেই হবে। যদি একটা এস্টাবলিশমেন্ট, একটা প্রতিষ্ঠান, একটা সংস্থায়
যদি তোমার হচ্ছে 25 জনের বেশি নারী শ্রমিক থাকে তাহলে অবশ্যই সেখানে তোমাকে একটা কেস ব্যবস্থা রাখতে হবে। কোথায় আছে? পশ্চিমবঙ্গে 18,000 ফ্যাক্টরি আছে, একটাতে নেই। পশ্চিমবঙ্গে 56টা জুবিলি, 57টা জুবিলি, 55টা অ্যাক্টিভ আছে, একটাতে নেই। অন্তত 40,000 20,000-এর মতো নারী শ্রমিক আছে। ফলে এগুলো সংগঠিত ক্ষেত্রে অসংগঠিত। এবং এই যে বলছেন আপনারা বলছেন বেশিরভাগ নির্মাণ শ্রমিক যারা বাইরে, এইটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। আমি ভালো করে দায়িত্ব নিয়ে বলছি। ফলে নতুন আইনের দরকার নেই। যেটা দরকার লেজিসলেটিভের, যেটা তোমরা ধরেছ ঠিক জায়গা, সেটা যে আইনের ইমপ্লিমেন্টেশনটা একবারে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে ডিবেটটা এখানে হচ্ছে, এই ডিবেটটা হতেই পারত না। আচ্ছা তুমি বলো তো, মানুষ শুধু হাঁটছে, ছবিতে দেখাচ্ছে, দেখিয়েছি আমরা, দেখেছি মানুষ কবর চলবে, রেল লাইন আছে, কেন হাঁটবে বলো তো? রেল লাইন দিয়ে কেন হাঁটবে? তার তো কথা ছিল যে তাকে আসা এবং যাওয়ার খরচ দেবে, তাকে যে নিয়ে গেছে প্লেসমেন্ট এজেন্সি ও কন্ট্রাক্টর, ঠিক না? কেন দিল না? একটাকে মানুষ শুরু করেছে, এত মানুষ মারা গেল। সরকার, কোন সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কেউ করেছে? এই পানিশমেন্টটা দিল না কেন নরেন্দ্র মোদী সরকার? সেকেন্ড হচ্ছে, কেন তাদের হাতে টাকা দিল না, রেশন দিল না? এটা তো আইনত প্রাপ্য ছিল। ফলে এইটা আইনটা ধরে কেউ বললো না, সবাই তখন রাজা পর্যায়ে চলে গেল, বললো আমি প্রকল্প তৈরি করছি, এই প্রকল্পের ফলে তোমাকে কিছু আমি অনুদান দেবো, 3,000 টাকা করে দিলাম। কার ভাবে টাকা কে তাকে দিল? আমি এই প্রশ্ন তুলেছিলাম যে কার পকেটের টাকা তুমি কাকে দিলে এই 3,000 টাকা? তোমরা কেউ দাও না। যে কনস্ট্রাকশন ওয়ার্কারদের ফান্ড থেকে টাকা নিয়ে প্রায় 2,500 কোটি টাকা নেওয়া হলো এই পশ্চিমবঙ্গে, যে টাকা দিয়ে প্রকল্পটা চালু করা হলো, প্রচেষ্টা। এই প্রচেষ্টা স্কিমটা লোকে কেউ বোকা বানালো, সমস্ত জায়গায় ধ্যান উঠিয়ে দিল, ব্লকে ব্লকে, যে রাজ্য সরকার দেती है, সরকার দেতা है, ওই যে সরকার দেতা है, এটা এমন ভাবে অন্তরঙ্গ ঢুকে গেছে না, মালিক দেতা है। তুমি যে কোনো কাঁচারে যাবে, প্রভিডেন্ট ফান্ড টাকা প্রতি মাসে কেটে নিচ্ছে 20% করে, 20% করে, 10% নিজে এমপ্লয়ার 10%, সেটাকে দিচ্ছে না। যখন পাচ্ছে সে, তখন হচ্ছে কত দেতা है মালিক। তো দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন আন্দোলনের এটা বলতে পারি সীমাবদ্ধতা, ভদ্রভাবে বললে, আর খারাপভাবে বলতে হয় যে দায়িত্ব কেন। এই যে প্রজেক্ট ভ্যালু একেবারে 2% করে শেষ দিতে হবে তো? এটা তো এটা কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন হবে, তাহলে প্রজেক্ট ভ্যালুকে কম করে দেখা। এবং এটা নিয়ম কি সঞ্জয়? এটা মারাত্মক। এখানে তুমি চুরি করতে পারবে না যদি সিস্টেমটা ঠিক হয়। কলকাতায় ছিল না, কলকাতা কর্পোরেশন লাগু হয়ে গেছে। তুমি একটা প্ল্যান স্যাংশন করার জন্য যেই মুহূর্তে গেলে, সেই মুহূর্তে যখনই তুমি যাচ্ছ প্ল্যানটা স্যাংশনের সঙ্গে সঙ্গে যে টাকাটা হচ্ছে, ওই টাকাটা ডিরেক্টলি বোর্ডের কাছে চলে যাবে, সরকারের কাছে যাবে না। ওরা আমাদের অ্যাকাউন্ট এবং বোর্ড, ওই ওয়েলফেয়ার বোর্ডের কাছে যাবে। ওয়েলফেয়ার বোর্ড, ওয়েলফেয়ার বোর্ডে টাকা নিয়ে নিল। একটা ট্রেড ইউনিয়ন শব্দ করলো না, মানে যারা বোর্ডে ছিলেন বড় বড় কথা বলেন, বাইরে খুব চেঁচাচ্ছে। আসলে যখন বোর্ড মিটিং হচ্ছে সেদিন কারো ডিসেন্ট্রি হয়ে গেল, এখন কথা কারো ডিসেন্ট্রি হয়ে গেল, গেলেন না, আর সেই দিনই পাস করিয়ে দিল, নিয়ে ওই টাকাটা ফান্ড থেকে সরিয়ে দিল। এই যে প্রচেষ্টা করে যে স্কিমটা, ওটা তো বোর্ডের টাকা দিয়ে দিয়েছে, বোর্ড থেকে টাকাটা সরিয়ে দিল, সরিয়ে দিয়ে সরকার নিয়ে ওই টাকাটা বিলি করতে শুরু করলো। আজকে সরকার পশ্চিমবঙ্গে সেন্সাস শুরু করেছে, তোমাদের এটা জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে একটা সেন্সাস করছে। আমি জানি না তোমরা এখানে এই নাটকটা নিয়ে যদি বাংলায় বা হিন্দিতে যাই করুন, এখন কিন্তু খুব সুযোগ আছে, কারণ এখন গ্রামে গ্রামে সেন্সাস শুরু হয়েছে। সেন্সাস মিনস হচ্ছে এই মাইগ্রেন্ট ওয়ার্কারদের সেন্সাসটা শুরু হয়েছে। মাইগ্রেশনের যে বোর্ড হয়েছে, শামিনুল যার, আমি কেন কিনা জানি না, আমি চিনি, শামিনুল বন্ধু, শামিনুলের সঙ্গে কথা বলে নিয়ে আমার মনে হয় এই নাটকটা সেখানে সেখানে করবার অনুমতিটা পাওয়া যায় কেন, কারণ এটা তো একটা ইন জেনারেল আছে, কোনো রাজ্য সরকার বা এ তো বিরোধিতা তো এটা নেই, এটা কিন্তু এখন করার প্রয়োজন আছে। এইটা খুব ফাইদার জায়গা। আমি তোমাদের নাটককে সমর্থন করছি না, তোমাদের এই বক্তব্যটা যেভাবে তুলে ধরেছ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুম্পা বলছে না শহর খালি হয়ে গেছে, শহর খালিতে আমার কোনো মাথা ব্যথা নেই, গ্রাম খালি হয়ে যাচ্ছে। আমি ব্লকে ব্লকে ঘুরি, চা বাগান অঞ্চলে পুরুষ মানুষ পাওয়া যাচ্ছে না, তার কারণ এ পাশে কাজ করলে 250 টাকা, ওপারে চলে গেলে ভুটানে ঢুকে গেলে 500 টাকা, তো এবার থেকে ওপার চলে যাচ্ছে। পুরুষ
নেই, পুরুষ শূন্য হয়ে গেছে, কিছু বয়স্ক মানুষ, কিছু বৃদ্ধ, এরকম। আর দারিদ্রতা চূড়ান্ত জায়গায় চলে গেছে আমাদের এখানে অনেক দিন থেকে। এটা 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 বামফ্রন্ট থাকাকালীনই শুরু হয়েছে যে কৃষির ওপর নির্ভরশীলতা বাড়ছে। একটা জমির ওপরে 5 জন করে খাচ্ছে, 5 জন নির্ভর একটা পরিবার। তো কৃষির নির্ভরশীলতা ভারতবর্ষে এইরকমটা কোথাও নেই। ডিপেন্ডেন্স কমাতে হবে, কমিয়ে কমিয়ে এখন 3 জন এসে দাঁড়িয়েছে, সেটা অনেক বেশি। তারপরে কৃষি লাভজনক নয় যতক্ষণ না পর্যন্ত কৃষি, এই যে দারিদ্র, কৃষির কাজ কেন করবো, এই যে শিক্ষিত যুবকটি বলছে, কেন বলছে, তার কারণ কৃষিতে সে দারিদ্র দেখতে পাচ্ছে। মানে লাভটা আমি বলছি না, বলছি দারিদ্র, লাভ লোকসানের বিষয় না। সে যেটা চাইছে, সে একটু ভালো থাকতে চাইছে, যেটা বললেন যে কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা সবাই ভালো থাকবে, আমি কেন খারাপ থাকবো বলো তো? আমার কি দায় পড়েছে আমি কৃষকের ঘরে থেকে ডাক্তারের ছেলেকে ডাক্তার করবে তুমি, আর কৃষকের ছেলেকে জোর করে কৃষক রেখে তাকে গরিব বানিয়ে দেবে, দারিদ্র। এইটা হতে পারে না, এইটাকে পাল্টানো দরকার। এবং সেক্ষেত্রে আমার মনে হয় তোমার ক্যারেক্টারগুলো যে প্রশ্নগুলো তুলেছে একবারে বুলেটের মতো। যদি সত্যি কারণ মন হৃদয় বলে কিছু থাকে তাহলে তাকে এই প্রশ্নের উত্তর সত্যি দেওয়ার নেই। এই প্রশ্নের উত্তর আমি ব্যক্তিগতভাবে বলছি, ওদের কাছে অনেক প্রশ্নের অনেক উত্তর আছে, সত্যি আমার কাছে কোনো উত্তর নেই, মানে উত্তরই নেই আমার কাছে। আমি বেরোবো, আমি সমিতির জায়গা থেকে जो माइग्रेंट वर्कर है उनका जो समस्या है, तो ये कहीं ना कहीं माइग्रेंट वर्कर जो है उनके अंदर अवेयरनेस का कमी है। उनको अपने अधिकार के बारे में कुछ नहीं पता, और कानून उनके लिए क्या बना है और कानून कैसे इम्प्लीमेंट करना है ये उनको नहीं पता। तो क्या ट्रेड यूनियन या ऐसे मतलब सामाजिक लोग के जागरूक इंसान के हिसाब से ये हमारी दायबद्धता नहीं है कि हम उनका अवेयर करें, उनको उनके कानून के बारे में बताएं कि अगर वो कहीं माइग्रेंट होके जा रहे हैं तो वो समझ लें कि हमारा क्या क्या अधिकार है, और जो हमको लेके जा रहा है वो उस कैटेगरी में आता है कि नहीं, वो लाइसेंस है कि नहीं उसके पास, या सिर्फ ऐसे ही लेके जा रहा है। तो अवेयरनेस की कमी है जहाँ तक मुझे लगता है। मजदूरों का अवेयर करना बहुत जरूरी है। मैम कभी अवेयर भी रहते हैं पर हमारे पास काम ही नहीं है, तभी तो हम इसके साथ जाते हैं। नहीं, सही बात है, काम नहीं है ये आपका कहना सही है, लेकिन अवेयरनेस का बहुत कमी है। एक मजदूर कुछ भी नहीं जानता, उसके हाथ में स्मार्टफोन है, तो इसको कुछ हद तक कम किया जा सकता है, ये मेरा मानना है। तब तक हम लोग खाएंगे क्या? ये बात जैसे ये यहाँ पे तो अवेयरनेस नहीं है, हमको अधिकार के बारे में पता नहीं है, पर जो IT सेक्टर का HR पोजीशन में है उसको तो अवेयरनेस है। वहाँ पे भी तो ये सारे भेदभाव होते हैं, वहाँ पे भी जो लॉज है हमारे वर्कआउट लॉज है, वहाँ पे जैसे जेंडर सेट होना चाहिए, वहाँ पे सेम वेजेस होना चाहिए, और जो भी लॉज है वो पूरा नहीं हो पाता, क्योंकि वहाँ पे भी एक ही प्रॉब्लम है कि आइन है, हर जगह पे आइन है, पर लागू करने वाला और मॉनिटर करने वाला और उसको चेक इन में रखने वाला कोई नहीं है। तो ये शायद हर एक सिटीजन का और हर एक राजनीतिक व्यक्ति का और पॉलिटिकल एक्टिविस्ट का ये जिम्मेदारी होना चाहिए कि वो इम्प्लीमेंटेशन एंड मॉनिटरिंग के ऊपर जितना भी हमारे पास लॉ है उसकी सही उपयोग हो, इसमें नजरदारी करना बहुत जरूरी लगता है। नहीं तो हम अवेयरनेस लेके भी कुछ नहीं कर पाएंगे। विश्व का पास अवेयरनेस था कि अगर आई कार्ड नहीं रहेगा दलाल का तो हम PF ग्रेच्युटी नहीं मिलेगा मुझे, ठीक है। उसके बाद भी उसे जाना पड़ा क्योंकि हमारे पास दूसरा ऑप्शन नहीं, हम मजबूर है कि हम नहीं कह सकते एक काम को भी 2 रुपया মানে আমি বলছি যে নজরদারি করার লোক নেই বলে কিছু, কারণ লেবার ওয়েলফেয়ার অফিসার বলে একটা পোস্ট ছিল বা এখনও আছে। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের দায়িত্ববোধটা কোথাও একটা চলে আসে যে সমাজ ব্যবস্থার প্রতি একটা কিন্তু আঙুল উঠেই যায়, সমাজ ব্যবস্থার প্রতি আঙুল উঠেই যায় যে যে করতে বাধ্য সে। আসলে একটা সার্বিকভাবে আবার সেই ঘুরে ফিরে আসে। আপনি যখন বললেন না গ্রামের লোক
যারা করছি তারা তো রাষ্ট্রের কথা বলে না, কিন্তু বলুক আর না বলুক কোথাও না কোনোভাবে সামাজিক অবস্থার একটা প্রশ্ন উঠেই, রাষ্ট্র অবস্থার প্রশ্ন উঠেই হবে, তাহলে তো হলো না। আমরা একটা এখানে যেতে হলে অনেকে চলে যাবেন, নবদাকে বললেন, ওই দাদা বললেন, দিদি বললেন, বোলান্দি বললেন, যারা শুনলেন এবং আমরা যারা শুনলাম, আমরা অ্যাক্টররা এবং স্পেক্টেটররা আমরা কিন্তু এই নাটক আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আসছি। না না আসতে হবে না, এই উনি বললেন না পাঞ্জাবের কথাটা, ওই যে গ্রিন রেভলিউশন যে হয়েছে, গ্রিন রেভলিউশন যে হয়েছে তার মারাত্মক সাইড হচ্ছে যে সেখানে ঘরে ঘরে ক্যান্সার তো এখন এখানেও ঘরে ঘরে মিনি ক্যান্সার পেশেন্ট, যাই হোক ঘরে ঘরে ক্যান্সার। আর শুধু তাই নয়, আমি শহরে তাও একটা দুটো পাখিটাকে দেখা যায়, গ্রামে গঞ্জে কোথাও একটা পাখি দেখা যায় না, কেননা সারাদিন ওরা ছেটাচ্ছে ওই বিষ আর পেস্টিসাইড, তা নাহলে উচ্চাও হবে না, ফসল ওই হবে না, ফসল ফলবেই না। সারাদিন ওরা ভোরবেলা অন্ধকার থেকে ছেটাতে থাকে, ওই কাঁধে ওইটা নিয়ে আর স্প্রে করতে থাকে সারা মাঠে, ওই গমের খেতিতে। তাই বলছি যে গ্রিন রেভলিউশনের ভীষণ ব্যাড এফেক্ট, তার থেকে বরঞ্চ গ্রিন রেভলিউশন হয়তো ফসল বাড়তে পারে, কিন্তু তার এফেক্ট খুব খারাপ, একটাও পাখি দেখতে পাওয়া যায় না পুরো পাঞ্জাব, সেটাই বলবো। আমি একটু আপনার কথা প্রেক্ষিতে একটু বলতে চাই স্যার, আমরা জাস্ট এক লাইন, সেটা দর্শকদের সামনে শো করি, তারা হয়তো সেই তথাকথিত রাষ্ট্রের কথা বলে না, কিন্তু এতদিন আমাদের সেখানে শো করে মনে হয়েছে যে তারা যে গ্রাসরুটের কথাগুলো বলে হয়তো সেইগুলোই রাষ্ট্রের কথা, সেগুলো হয়তো সরাসরি রাষ্ট্রে উল্লেখ করে বলছে না, কিন্তু সেইগুলো যদি রাষ্ট্রের কথা না হয় তাহলে কোনগুলো রাষ্ট্রের কথা হবে? রাষ্ট্রের কথা বলে তো আলাদা কিছু করে হয় না, রাষ্ট্রের কথা তো আকাশ থেকে পড়ে না, ওই গ্রাসরুটের কথাগুলোই নিয়ে তো রাষ্ট্রের কথা হয়। সিস্টেমটা দাদা সিস্টেমটার দিকে যায়, কংক্রিট থেকে সিস্টেমটাকে ধরে, কিন্তু আপনি সহজেই ওপর থেকে ধরে ফেলছে, তারা কংক্রিট বলতে বলতে কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রের দিকেই চলে যায়, চলে যায়। এইটাকে আমি বলি যে জার্নি ফ্রম এফেক্ট টু কজ, রেজাল্ট টু রিজল্ট। একটা নতুন করে ড্রাফট করবো এই আইনটা, এটা আমাদের ইচ্ছা, যে ড্রাফটটা আমরা 540টা এমপিকে এবং 294টা এমপিকে দেবো। সেই জন্য প্রথমত শোয়ের পর প্রথমে ইন্টারাকশনটা শোটা হলো, তারপরে ইন্টারাকশন হলো, তারপরে আমরা কাগজ দিই, কাগজে আমরা তো প্রতি মুহূর্তে কেরলের একটা উদাহরণ নিই সবসময়, কেরল সব ব্যাপারে খুব এগিয়ে, তারা শ্রমিকদের এত মাইনে দেয়, সব কিছু করে, কিন্তু কেরলের ব্যাপারটা আমি যেটা এই আমাদের রাজ্যে যেটা একদম নেই, শিক্ষাটা তো কেরলে 100% শিক্ষিত, হ্যাঁ, সে কৃষক হোক, সে শ্রমিক হোক, যাই হোক, তারা একটা মিনিমাম একটা শিক্ষার মধ্যে তারা যায়, কিন্তু সেই শিক্ষাটা তো আমাদের দেশের যারা শ্রমিকরা নিয়ে যায়, যে দালালরা নিয়ে যায়, তাদের যেভাবে বোঝানো হয় তারা সেভাবেই তারা চলে যায়, হ্যাঁ, গিয়ে তারা নানা রকম বিপদে পড়ে। এমনকি ওই সৌদি আরব, আরবের কান্ট্রিগুলোতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে নানা রকম বিপদে পড়ছে শ্রমিকরা। তার জন্য আমার মনে হয় আমাদের দেশের মানুষকে আগে শিক্ষিত করা দরকার। এই যে শিক্ষার প্রচন্ড অভাব, এখন অনেক কথা তো বলা যায় না, শিক্ষার অভাবের থেকেই কিন্তু মানুষের এই জিনিসগুলো আসছে। আমরা ভোটে জয়যুক্ত করছি অনেক, এই যে শিক্ষার অভাবের থেকে আমরা 1000 টাকা পাচ্ছি, এটা বলা উচিত নয়, এটা তার মঞ্চ নয়, বলার মঞ্চ নয় এটা, না আমি বলছি, আমি যে ভিক্ষেটা পাচ্ছি এটা যে আমাকে ভিক্ষে দেওয়া, যে আমার 8 টাকা দেওয়া হচ্ছে, আমার অধিকারে তো সেটা পড়ে না। অ্যাকচুয়ালি শিক্ষাটা আমাদের দেশে
অতিরিক্ত কম। শিক্ষাটা যদি মানুষকে একটা মিনিমাম শিক্ষা দেওয়া যায়, সমাজের যেটা মানে রাষ্ট্রের যেটা দরকার, সেই শিক্ষাটা তো আমাদের দেওয়া হয় না। তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ অনেক দিক থেকে, বিহার একটু একটু করে এগোচ্ছে শিক্ষায়, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। অর্ধেক বেশিরভাগ গভর্নমেন্ট স্কুল, ছোট ছোট স্কুল আর প্রাইমারি স্কুল সব বন্ধ হয়ে যাচ্ছে, একটা দুটো করে স্টুডেন্ট আসছে। তার মানে কি আমাদের কৃষকের ঘরের ছেলেরা তো গিয়ে বড় বড় স্কুলে পড়বে না, তারা তো পড়বে ওই সরকারি স্কুলে বিনা পয়সায়, যেখানে খিচুড়ি খাওয়ানো হয়, যেখানে ইয়ে হয় সেখানে পড়বে। তো পড়াশোনাটা না হয় সবার আগে, শিক্ষাটা মানে সবকিছু খুব এলিটিস্টাইজ করে দিচ্ছে। মানে আপনার আমাদের নাটকটা ওর নন্দনে হয়, তারাই নাটক, তারাই তারকা, কিন্তু এই যে শিল্পটা যে একটা প্রাথমিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান এবং শিল্প চর্চা, এটা আপনি দেখুন আমাদের ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে কিন্তু সেটা নেই। ট্রেড ইউনিয়নে মনে করে না যে শিল্প চর্চাটা একটা প্রাথমিক অধিকার, এটা একটা বেসিক রাইটস, আর্ট ইজ এ বেসিক নিড। উপেন্দ্র কিশোর রায় গোপীকান্ত বাগাবাই নেই, কবি বাবাকে দিয়ে পর্চা হচ্ছে, স্বামীরাম বাংলা এসে গাইতে পারে। উপেন্দ্র কিশোর রায় রিয়েলাইজ করছেন যে শুধু অন্ন বস্ত্র বাসস্থান না, শিল্প চর্চাটা লাগে, কারণ শিল্পটা হচ্ছে সমাজের উপমা। শিল্প চর্চার মধ্যে দিয়ে মানুষ সোশ্যাল ক্রিটিক হয়, সমাজকে বিশ্লেষণ করতে শেখে। সেই শিল্পটাকে আমরা এলিট নন্দনে গেলে শিল্প হচ্ছে, নন্দনের বাইরে আর শিল্প চর্চার দরকার নেই। ওদের তো আবাস যোজনা হলেও চলবে, আর এসএসজি থেকে একটু লোন দিলে হয়ে গেল। ওদের জন্য শিল্প চর্চার দরকার নেই, ওদের জন্য ভালো শিক্ষার দরকার নেই। এইগুলো খুব মৌলিক দাবি হিসেবে আমাদের তুলে আনার এখন সময় পাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতায়াত করি, আর আমি অনেক শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত, মানে ফ্যাক্টরির সাথে। আমি দেখেছি গুরগাঁওতে অনেক পরিযায়ী শ্রমিকের সাথে কথা বলতাম, প্রায় 1.5 বছর ছিলাম ওখানে। ওরা বলে আমরা বেশ ভালো আছি, পশ্চিমবঙ্গের মতো এত ঝামেলা নেই আমাদের এখানে। আমরা কাজ করি, পয়সা পাই, বছর একবার করে বাড়ি যাই, আমরা কিন্তু এখানে ভালো আছি। এই যে পরিযায়ী শ্রমিকরা, সেই গুরগাঁওতে আমি 1.5 বছর থেকে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলে আমরা বেশ ভালো আছি, পশ্চিমবঙ্গের মতো এত ঝামেলা নেই। আবার কাজ করি, পয়সা পাই, মাস গেলে 1000-10 টাকা বাড়িতে পাঠিয়ে দিই, এখানে আমরা ভালোই আছি। এই যে ফিলিং যে এখানে ওখানকার মতন ঝামেলা নেই, এই একটা অদ্ভুত আমি দেখেছি পরিযায়ী শ্রমিকের সাথে কথা বলে। নয়ডাতে আমি দেখেছি ওখানে কিন্তু বড় বড় কোম্পানিতে ক্রেশ আছে, বড় বড় কোম্পানিতে ক্রেশ আছে, আমাদের এখানে নেই। 60-এর দশক থেকে আমরা মানমুখী ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছি, কিন্তু আসল জায়গা আমরা কোনোদিন পিন পয়েন্ট করিনি। এটা ঘটনা, আমরা মানমুখী আন্দোলন করে গেছি। পিএফ এর টাকার আত্মসাতের সব থেকে বেশি ঘটনা এই পশ্চিমবঙ্গে হয়েছে, যেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি যাই বলে আমি বলছি। আমি কখনো গুজরাটে যাই, কখনো তামিলনাড়ুতে যাই, এসব জায়গায় ফ্যাক্টরির সাথে আমাদের যে যোগাযোগ আছে। তো ওরা বলে আমরা ফ্যাক্টরি চালাতে পারবো না, একদম মালিকের সাথে কথা বলবো, আমি এই ফ্যাক্টরিটা চালাতে পারবো না, আমার কাছে লস হচ্ছে। তো ও কিন্তু সমস্ত শ্রমিকদের ডেকে বলে দিল, ভাই আমি এই ফ্যাক্টরি চালাতে পারবো না, এই তোমাদের পাওনা বান্ডা আমি কড়াই বান্ডায় মিটিয়ে দিচ্ছি, তোমার লিভ ওয়েজেস দিয়ে দিচ্ছি, তুমি এবারে ভাই দেখে নাও, আমি এটা চালাতে পারবো না। আমাদের এখানে কিন্তু সেইটা করে জাস্ট বন্ধ করে দিল। দাদা ছোট একটা আমি একটা থিয়েটার ফরম্যাটে 2-4টা ছোট ছোট এক্সপেরিমেন্ট কেউ করছে, বাট দে আর এনজিও লেড, সেটা তো টিকে না। কথা হচ্ছে যদি আমরা পঞ্চায়েত স্তরে একটা মাইগ্রেশন রেজিস্টার টাইপ, মানে যেখানে লোকগুলো কোথায় যাচ্ছে সেটাকে কমসে কম পঞ্চায়েত একটা রেজিস্টার করা শুরু করে, সেখান থেকে ধরা যাবে ধীরে ধীরে ওই নিয়ম আসছে গেছে না। না একটু আমাকে বলতে দিন, আমি জানি এগুলো যে আছে সেটা নিজেও আমি একটু করেছি 5-7টা দিলাম, কিন্তু এগুলো কোনো কথা নেই। মানে এইটাকে একটা মেনস্ট্রিম করার জন্য একটা ভাষা দেওয়া যাবে কি দেওয়া যাবে না, এটা একটা আপনি এটা অ্যামেন্ডমেন্টে লিখুন। আপনার প্রস্তাবে দাদা আমি লাস্ট দুটো ছোট ছোট কথা, আমরা যখন থিয়েটারে বলছি এগ্রিকালচার চাষি হচ্ছে, এটা ক্যাপিটালিজম আসার আগে কিংবা পরে আমাদের সামাজিক বিধায় আছে চাষি মানে ওরা, আর সত্যিও ইকোনমি। আপনি যদি স্বাধীনতার আগেরও ডিবেট দেখেন, আমাদের নেতাদের স্বাধীনতা আন্দোলন যারা করছিলেন গান্ধী আর পটেল ডিবেট দেখেন, ও চাষিরা ইকোনমিক্যালি ইয়ে হচ্ছে না। এখন যেহেতু ট্রানজিশন হচ্ছে, তো অত কিছু বলছি না। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের যে রুরাল লাইভলিহুড নিয়ে, চাষবাস নিয়ে
তার সাথে আমাদের থিয়েটারে বোধে হেলথ ইস্যুটা, যেটাকে নিয়ে আজকাল অনেক চাষি কিন্তু নিজের জন্য একটা আলাদা করে চাষ করছে, মার্কেটের জন্য আলাদা করে চাষ করছে। এটাকে হেলথটাকে যদি ইনজেক্ট করা যায় থিয়েটারে, প্রবাবলি হেলথটা আরেকটু আপিল করবে সবাইকে, হতে পারে। থার্ড হচ্ছে আমার হচ্ছে আমাদের যে লাইভলিহুডগুলো ছিল আগে, ট্র্যাডিশনাল লাইভলিহুড, সেগুলো এটা কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন। সেগুলো ইকোনমিক্যালি আজকের তারিখে যে যত আমাদের দরকার হচ্ছে, পয়সার দরকার হচ্ছে জীবনে, এটা মিট করতে পারছে না। কিন্তু যদি আমরা ক্লাইমেট অ্যাঙ্গেল থেকে দেখি, যদি এইটাকে ঢোকা যায় তাহলে এটা কিন্তু অপরিহার্য, এটা না করলে আমরা থাকতে পারবো। এটা কি সব? থ্যাংক ইউ। আমরা এই যে অ্যামেন্ডমেন্টটা বললেন যে পঞ্চায়েতকে রেজিস্টার করতে হবে প্রত্যেকটা মাইগ্রেন্ট ওয়ার্কারটা যারা ওখান থেকে যাচ্ছে, সেটা অনেক গ্রামের চাষিরা, আমাদের বন্ধুরা, তারা এই অ্যামেন্ডমেন্টটা দিয়েছে। এটা খুব দরকার, পঞ্চায়েতের কাছে কিন্তু রেকর্ড থাকে। তারা যদি রেসপেক্টিভ আরেকটা যেখানে যাচ্ছে ডেস্টিনেশনে, তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে পারে, তাহলে অত কিছুটা প্রোটেকশন থাকে। দাদা থিয়েটারের লাস্টেই কিন্তু একটা বড় সলিউশন, খুব বড় সলিউশন, একটা বড় সলিউশন বলে দেওয়া আছে। এই যে পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার এত প্রাসঙ্গিক, এত হলেও কেন এই করোনার সময় সবাই মানুষ পরিযায়ী শ্রমিক, ট্রামটার সঙ্গে পরিচিত পরিযায়ী শ্রমিক, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমাদের পরিসংখ্যান হচ্ছে যে 100 দিনের কাজ, নারেগার কথা বলা হচ্ছে, নারেগা যেখানে কেউ কোনো কথা বললো না, নারেগার গ্রামীণ অর্থনীতিকে কিন্তু অনেকটাই চেঞ্জ করেছিল। এটা কিন্তু 100 দিনের কাজ পরিসংখ্যান করেছে, এবং থিয়েটারের লাস্টে এরা বলে দিল যে আমরা 100 দিনের কাজ চাই না, আমরা 365 দিনই কাজ চাই। 365 দিন গভর্নমেন্ট কাজ করে, তাহলে মাইগ্রেন্ট লেবার সংখ্যাটা কমে যাবে। এটা কিন্তু এই সলিউশনটা থিয়েটারের মধ্যেই আছে। কিন্তু এটা আমাদের গ্রামের মানুষ অনেকে বলেছে যে আমরা 200 দিন কাজের দাবি তুলবো, এবং সেটা নিয়ে আমরা আগে কলকাতা থেকে দিল্লি সাইকেল করে যাবো এই দাবিটা নিয়ে আবার। কারণ 200 দিনের কাজ হলে মাইগ্রেশনটা অনেকটা, আপনাদের গ্রামীণ টাইম আমরা আপডেট দেবো। তবে এটা সবাই তো অ্যামেন্ডমেন্ট দিতে গিয়ে অনেক প্রস্তাব দিয়ে এগুলো এসছে। 100 দিনের কাজে জোর করে কাজ করানো হয়, মানে কাজ নেই এরকম কাজই করানো হয়। আমি বহু জায়গায়, আমি 22 বছর ধরে গ্রামে কাজ করি, নবদামে খুব ভালো চেনেন, মানে সবুজ মঞ্চ। এই যে 100 দিনের কাজ, 200 দিনের কাজ, ওই কাজ তৈরি করে কি সত্যি সত্যি কোনো উন্নতি হবে? না আসল কাজ চাই। ভ্যালিডেশন তো হচ্ছে না, কিছু হচ্ছে না। আমার 100 দিনের কাজে একটা পুকুর সবাই মিলে কুড়েই চলেছি, কিছু লাভ নেই। এই 100 দিনের কাজের কোনো মূল্যই নেই, ওই টাকাটা পাওয়া যায়। প্রপার প্ল্যানিং তো হয় না, টাকাটাও তো পায় না। টাকা তো পাচ্ছে না, ছেড়েই দিন। তার আগেও যখন টাকা পেয়েছে, কাজটা যখন একটা রাস্তা তৈরি হলো, কয়েকজন কাজ করলো, দক্ষ শ্রমিকরা তবু একটা কিছু জায়গায় পৌঁছচ্ছে। শুধু 100 দিন, ওই যে কংগ্রেস আমলে যেটা যখন তৈরি করা হয়, শুধু লোককে খুশি করার জন্য 100 দিন, তাদের হাতে কিছু টাকা বুঝে দেওয়ার জন্য 100 দিনের কাজ তৈরি হয়েছে। তো সেই কাজটা এই 100 দিন করি, 200 দিন করি, 365 দিন করি, সরকার আমায় টাকা দেবে, আমি তাতে কাজ করব, তাতে আলটিমেটলি কিচ্ছু হবে না। 100 দিনের কাজ শুধু মাটি কাটা নয় কিন্তু। আমি জানি দাদা, আমি জানি দাদা কি কি কাজ হয়। আমি বলছি যে পুকুর একবার খুঁজছে, প্রচুর দামে প্রচুর কাজ আছে, সেগুলো করাতে হবে। কথা আমি বলছি, হ্যাঁ, দাবি কি কাজ করা হচ্ছে কি না হওয়ার চেষ্টা আছে, ঠিক আছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনারা স্পষ্ট কেন এটা আমাদের দয়ার দান দিচ্ছে, দয়ার দান দিচ্ছে, তা কিন্তু নয়। আমার 365 দিন আমার কাজ করার অধিকার আছে, আমি বলিনি সেখান থেকে আমাকে বঞ্চিত করে রাখা হচ্ছে সামান্য কিছু মানুষের আরো আর্থিক প্রগতির জন্য। এটা স্পষ্ট, এটা অস্বীকার করে লাভ নেই। আজকে যদি সেই প্রফিট এবং লসের ব্যাপারটা দেখি, যেখানে 90% মানুষ আজকে দারিদ্র সীমা, মানে 10% মানুষ আজকে তার 1%, হ্যাঁ, সেইখানে যদি হয় তাহলে আজকে আমাদের অধিকার, সেই প্রফিটটা কেন আমি সাধারণ তলায় আসবে না, আসবে না। তাই বলছি
আসা উচিত তো। আমাকে দয়ার দান দিচ্ছে না, আমার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের, আমার নয়, একটা সাধারণ গরিব মানুষের ট্যাক্সের টাকা তো কিন্তু 100 দিনের কাজের টাকা দিচ্ছে, কিন্তু সরকার এটাকে ব্যবহার করছে ভোটের কাজ, ভোটের কাজ, একদম নির্বাচনের কাজে এবং তাদের নিজেদের স্বার্থে। সেটা কি নিজেদের স্বার্থ। তাহলে আমার প্রশ্ন, আমার 365 দিন আমার কাজ করার অধিকার না, করবো না 365 দিন। আমি সপ্তাহে 5 দিন কাজ করছি, 6 দিন কাজ করবো, একদিন রেস্ট নেবো। রেস্ট দেওয়ার জন্য আমার 6 দিনের রোজগারে আমি একদিন রেস্ট নিতে পারবো, এটা আমার অধিকার। এইটা কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের প্রচলিত শিক্ষার মধ্যে নেই। শিক্ষার মধ্যে আমাদের কথা একদমই একাডেমিক ইয়েতে আমরা কতগুলো জায়গা শিখি, আমরা কি পেতে পারি কি পাচ্ছি না, কিভাবে আমাদের বাঁচার অধিকার আছে, এই আইনগুলো, এই ভাবনাগুলো আমাদের শিক্ষার মধ্যে নেই। আজকে যতটুকু পাচ্ছি আমাদের যে প্রাক্তন যারা কাজ করেছে তাদের চিন্তা ভাবনা থেকেই আমরা পাচ্ছি পরিষ্কার। অতএব এটা কিন্তু কোনো লুকোছাপা ব্যাপার, দুটো শ্রেণীর অবস্থান স্পষ্ট।